যে জায়গায় একটা ভাত যখন আমার নিচে পড়ে যেত, ওই ভাতটা আমি চিন্তা করছি পড়ে গেছে, খাইলে আমার পেটের একটা কোনা পড়বে। দাও দিয়া কাইটা টেইলারি কইরা কাপড় সেলাইয়া দাও, কেচি কেনারও টাকা নাই, যে মাছ টাছ কাটে বটি দাও, ওইটা দিয়া কাইটা তখন 30 টাকা না 40 টাকা একটা কাপড় 2.5 দিন লাগে আমার বোনে সেলাই করছে। আমি মার আদর কখনো পাই নাই, মার চোখের তাকানি কোনোদিন পাই নাই, মার আঁচলের বাতাস কোনোদিন পাই নাই, মায়ের হাতের রান্না কখনো পাই নাই। সত্য বলতে কখনো কেউ ভয় পাবেন না, সত্যের মধ্যে অনেক সময় জয় থাকে, সত্যের মধ্যে স্বাধীনতা থাকে, সত্যের মধ্যে বিজয় থাকে। আর মিথ্যার পথে নিজের দেহটাকে লাশ মনে করবেন। আমি পুরা নারী জাতিকে সম্মান করি, কোনোকে আমি অসম্মান করি না, কিন্তু ডাস্টবিনকে আমি ডাস্টবিনই মনে করি। আর আমি যদি এরকম কিছু হয়ে থাকে, এরকম যদি কোনো প্রমাণ থাকে, আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনারা প্রমাণ নিয়ে আসেন। তুমি তোমার লোভ লালসার জন্য, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি আমার মার বয়সী। সো আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, কোনো মানুষকে কখনো আপনারা চরিত্র নিয়ে তাকে জাজমেন্ট করবেন না, চরিত্র নিয়ে কিছু কথা বলবেন না। আর বাচ্চার মতো বয়সী ছেলেটাকে, দেশবাসী আপনারা কি কেউ নাই? আর আমি মামুনকে একটা কথা বলতে চাই, তুমি আর মুখ বন্ধ রাখবা না। মাসুদ ভাই, ছেলেদের পার্লারকে আপনি একটা সম্মান দান করছেন। আগে গলির মধ্যে এইটুকু এসি আছে কি নাই, মাথার উপরে ম্যাক্সিমাম একটা ফ্যান ঘুরতেছে আস্তে আস্তে। সর্বোচ্চ চেষ্টা করছিল হচ্ছে পার্সোনা অ্যাডামস, তাও তো খুব একটা বেশি সফল না যতটা নারীদের জন্য সফল হলো। ছেলেদের ব্যক্তিগতভাবে ছেলেদের নিজের জায়গাটায় দেখাই যাইতো না, খুবই রেয়ার ছিল। ইউ মেক এ ব্র্যান্ড অ্যান্ড কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ ফর ইট। অন্তত যাওয়ার একটা জায়গা আছে পুরুষের। না, খুব সুন্দর একটা আপনি প্রশ্ন করেছেন, এবং এটা থেকে মানুষ অনেক কিছু জানতে পারবো। প্রথমে আমি একটা কথা বলি, কেউ আমার কথাটা খারাপভাবে নেবেন না, আমি একজন বিউটি এক্সপার্ট। আমি মূলত কাজটা শুরু করি, মানুষের বিভিন্ন প্রবলেম থাকে, সব প্রবলেম আমরা হয়তো ক্যামেরার সামনে বা 10 জনের সামনে আমরা ফেস করতে পারি না। কিছু কিছু প্রবলেম নিজের অন্তরে আমরা দাফন দিয়ে রাখি, প্রকাশ করতে পারি না। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মাঝে মধ্যে মনে হয় আপনারা যারা আছেন, আপনাদের যাদের ভিডিও দেখি, আমাদের যে মনে অন্তরে লুকানো কষ্টগুলা প্রকাশ করার জন্য। ইনশাল্লাহ কোনো একদিন ভাইয়া আমি আপনার এখানে এসে অনেক কিছু, যেটা আমার জীবনের সাথে চিরন্তন সত্য ঘটনাগুলো আমি তুলে ধরবো। তুলে ধরলে সমাজে আমার মতো হাজারো, শুধু যে ছেলে না, উদ্যোক্তার মধ্যে কোনোদিন ছেলে বা মেয়ে থাকে না, কোনো লিঙ্গ থাকে না, এরকম হাজারো উদ্যোক্তা অনেক সাহস পাবে। আর আমি আরেকটা কথা ছোট করে বলে রাখি, আমি গ্রামের ছেলে, লেখাপড়াটাও আমার এত বেশি না, এটা আমি সবসময় বলি। আর সত্য কথা বলতে মনে শান্তি লাগে, মিথ্যা কথা বললে মনে হয় কি দেহটা ঠিকই আছে, যেন আমি একটা মানে লাশ হয়ে আছি, এরকম ফিল হয়। সবসময় আমার যা আছে আমি এটাই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, মিথ্যা কথা বললে মানুষ কোথায় পালাবে, কারণ কেউ না কাউকে চিনে। কারণ আমি আমার একটা ফ্রেন্ডের একটা পিকচার দিয়েছিলাম মানে আমার সাথে, তখন যেহেতু আমি পার্লার স্টুডেন্টরা আছে হাজার হাজার, তখন বলছিল ভাইয়া ওই ছেলেটাকে কিভাবে চিনেন, ওর তো ফ্যামিলি এমন এমন। পরে আমি ফোনটা রাইখা আমি ওর আগে ছবিটা কাটছি, কাইটা তারপরে মানে জিজ্ঞেস করলাম কি হয়েছে, পরে ওর কাহিনীটা বললো। তো এখনের যুগে কেউ মিথ্যা কথা বললে, সেজন্য আমি একটু উদাহরণটা দিলাম, মিথ্যা কথা বলে কেউ বাঁচতে পারবে না। কারণ আমার যে গ্রামে জন্ম হোক না কেন বা যেখানেই হোক না কেন, ওই গ্রামের মানুষ ফেসবুকে আমার নাম লিখলে 10টা মানুষ চিনবে। আমি শৈশবকালটা কিভাবে কাটিয়েছি মানুষ কিন্তু জানবে। তো এখন মিথ্যা বলার দিন আর নেই। আর যেহেতু ফোন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, পুরো সবাই সাংবাদিক। হ্যাঁ, সবাই সাংবাদিক। সো কেউ আবার এটা আমার কথাটাকে ছোটভাবে নিবেন না, কারণ আমরা কিন্তু এইটাই চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। আপনার এত অল্প বয়স, আপনি মাশাআল্লাহ অনেক সাকসেসফুল, আল্লাহ আপনাকে অনেক রহমত দান করছেন। কিন্তু হয় কি যে আপনি যেই বিউটি এক্সপার্ট বা যে ব্যাপারটা আছে, এটা অধিকাংশ সময় মানুষ মেকআপ আর্টিস্ট হিসেবেই করে দেয়, কিন্তু ওখান থেকে উদ্যোক্তা হওয়াটা খুব অল্প পরিমাণে দেখি। আপনি সাহসটা পাইলেন কেমনে? আপনার যে কথাটা বলেছেন হয়তো আমি ইজিভাবে বলতে পারবো, কিন্তু উদ্যোক্তা যে কথাটা, এটা আমি একটু ক্লিয়ার করি। উদ্যোক্তা হচ্ছে যে আমরা যাকে উদ্যোক্তা হিসাবে ধরে নিতে পারি, হাজারবার ভেঙে পড়া মানুষটা বারবার যে জিনিসটাকে তৈরি করবে, এটাই হচ্ছে একটা উদ্যোগ। আর এটাই হচ্ছে একজন সফল উদ্যোক্তা। এখান পর্যন্ত আসতে গিয়ে আমি হাজারবার ভেঙে পড়েছি। ভেঙে পড়ার মানে এই না যে আমি নিজে ভেঙে গিয়েছি, যে আমি যে জিনিসটাকে তৈরি করতে চেয়েছি জিনিসটা বারবার ভেঙেছে, এবং বারবার বিভিন্নভাবে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। ওইখান থেকে আবার নতুন করে স্থাপন করেছি, নতুনভাবে তৈরি করেছি, তৈরি হয়ে আজকে আমি নিজেকে উদ্যোক্তা হিসাবে পরিচিতি দিতে পারছি। তার পিছনের গল্প অনেক ইতিহাস, যেটা আমার যতটুকু বয়স হয়েছে সেই বয়সের পরিমাপ করেও আমি বলে শেষ করতে পারবো না। সো এটা সবাই জানি। আর আমি বিউটি সেক্টর নিয়ে কাজ করি, এই সেক্টরে আসাতে অনেক ধরনের বাধা হয়েছে, যেহেতু আমি পুরুষ হয়ে মেয়েদের কাজ করছি। এবং আমি যে আমার জন্মটা যে একেবারেই শহরে হয়েছে বা একটা ওয়েস্টার্ন জায়গাতে হয়েছে বা মহল্লাতে হয়েছে ওরকম না, খুবই গ্রামে হয়েছে, যেটা হচ্ছে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আখাউড়া থানা, দেবগ্রাম আমার গ্রামের নাম। যেটাকে বলবো ভদ্র গ্রাম, শিক্ষিত গ্রাম, তারপরও গ্রাম তো গ্রামই, মহল্লা তো মহল্লাই, পাড়া তো পাড়াই। ওইখান থেকে আস্তে আস্তে আমার ফ্যামিলির যারা আমার এলাকাবাসী আছেন, যারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আছেন, যারা আখাউড়ার মানুষ
আছেন, আপনারা আমাকে এক নামেই সবাই চিনেন। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে আমার আরও অনেক প্রতিষ্ঠান আছে। সো আমি আজও পর্যন্ত যে জিনিসটা আমি দেখেছি, অনেক ছোটবেলা মাকে হারিয়েছি, ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম থাকে, কিছু কিছু যন্ত্রণা সবার সামনে প্রকাশ করা যায় না, নিজের মধ্যে দাফন দিতে হয়, এটা আমি আগেও বলেছি। সো এই কষ্টগুলা থেকে যে কি করব, হুট করে তো আর কেউ আত্মীয় স্বজনরা একবেলা ভাত এনে দিবে না, আমার খাবারটা আমার তৈরি করতে হবে, সেই চিন্তা থেকে যে আমি যেটা করি সুস্থভাবে করতে হবে, আমি একটা ভদ্র ফ্যামিলির সন্তান, যেটা করি ভদ্রভাবে করতে হবে। হয়তো একটা ফ্যামিলিতে সমস্যা হয়েছে, কিন্তু তাদেরকে তো আর আমি সমাজের মানুষের কাছ থেকে কথা শোনাতে পারবো না, নোংরা কাজ করে। সেজন্য আমি চিন্তা করলাম যে লেখাপড়ার পাশাপাশি কি করা যায়। লেখাপড়াটাও আমি বেশি করতে পারিনি, খুব ছোটবেলা আমার মাকে হারাতে হয়েছে। আর মা ছাড়া একটা ফ্যামিলি মানে একটা মৃত গাছ, আর মৃত গাছটাকে বাঁচিয়ে রাখা কোনোভাবেই পসিবল না। সো ওইখান থেকে যে আমি বেঁচে থেকে সারা বাংলাদেশে মাসুদ খান নামটা পরিচিতি অর্জন করতে পেরেছি, সেজন্য আমি অনেক সাকসেস, এবং আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। তারা আমাকে যতদিনই কাছে পেয়েছে, হয়তো তারা আমাকে সেই ভালো শিক্ষাটা দিয়েছে, আর তাদের শিক্ষাটা এখন পর্যন্ত আমি বহন করছি, এবং এখন বহন করে আমি সামনের দিকে আগাচ্ছি। একটা কথা আমি বারে বারে শুনছি এবং আমার মনে হচ্ছে কোথায় যেন গলায় আপনার আটকায় যাচ্ছে, যে মানে দেয়ার ইজ এ লট অফ ব্যাক স্টোরি, ব্যাক স্টেজ, যেই জায়গাগুলোতে আপনার পায়ে অনেক শেকল ছিল, বুকের উপরে অনেক পাথর ছিল। 3বার আপনি শব্দটা উচ্চারণ করেছেন কিন্তু বলেন নাই যে আমার জীবনে হয়তো এমন কিছু ছিল, হয়তো আমার জার্নিটা সহজ ছিল না। আমার মনে হচ্ছে দেয়ার ইজ সামথিং। সবারই জীবনে গল্প থাকে, সবারই জীবনে সুন্দর উদ্দেশ্য থাকে, কিন্তু উদ্দেশ্যগুলা হচ্ছে সুন্দরভাবে তৈরি করাটা মানে সবাই পারে না। আর যেহেতু আপনারা বুঝতেই পেরেছেন, ছোটবেলা মাকে হারিয়েছি, আর আমি অনেক ছোট। সো একটা গ্রাম থেকে বিউটি সেক্টরটাকে আসছি, আর অনেক ছেলে হয়ে অনেক কথা শুনতে হয়েছে, মেয়েদের কাজ করি করানোর সময় নিজেকে হিজড়ে শব্দটা শুনতে হয়েছে, নিজেকে গ্রামের ভাষা যেটা বলে গুরমা হয়ে গেছি, আর কোনো কাজ পাই না। সো আপনারা কেউ হিজড়ে বা গোরমাই শব্দটা বাজেভাবে নেবেন না, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, সবসময় কথা বলতে পছন্দ করি। মেয়েদের কাজ করি কেন, আর কোনো কর্ম নাই, বেড়ার লেগে কি আর কাজের অভাব পড়ছে, খুবই বাজে বাজে কথা শুনতে হয়েছে। কেন এই পরিস্থিতির শিকারটা কেন হয়েছি, এটা অবশ্যই আমি একদিন বলবো। এটার সাথে জীবন না খাইছিলেন, আই আন্ডারস্ট্যান্ড। এই শহরে আমিও না খাইছিলাম, 3 দিন আমি 3 গ্লাস পানি খেতে পারছি। ভাই আপনি তো 3 দিন, আমি এমন 3 মাসও হয়েছে, 3 বছরের ঘর থেকে বের হয়েছি না, একটা রুমের মধ্যে আটকা ছিল। শান্তিটা কই মাসুদ ভাই? ধরেন আপনার গলাটা ভারী, কিন্তু আপনার মাথায় মুকুট অনেক, আল্লাহ আপনাকে সব দিছে, এভরিথিং। আপনি হাত দিলে সেই জায়গাটা সোনা হয়ে যায়। ভাইয়া এটা হচ্ছে অনেক সততা, অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের ফসল ভাইয়া। আজকে আমার স্টেশনও জায়গা হতো না, কারণ আমার বাড়ি রেল স্টেশনের পাশে। আমি একবার প্ল্যান করছিলাম যে স্টেশনে পানি বিক্রি করব, আমি একবার চিন্তা করছিলাম যে হয়তো আমি সবজি বিক্রি করব, ওই টাকাটাও আমার পুঁজিটা ছিল না। আর সেই বিউটি সেক্টরে আসার পর থেকে, এবং আমি টেইলারি করেছি, আমি ব্লক বাটিকের কাজ করেছি, স্কুলে স্কুলে কাজ শিখিয়েছি। আমি অল্প পরিসরে বলছি, আমার জীবনের অনেক দিনের জার্নি, আর দীর্ঘ 2 যুগের উপরে হচ্ছে আমার এই জার্নিটা। খাবার খেতেও কষ্ট হয়েছে, যখন একটা ভাত নিচে পড়ে গেছে, ওই চালটাও টুকায় খাইছি, যে এটা যদি আমি ভাতটা যদি খাই আমার পেটের একটা কোণা ভরবে, ওই দিনটা আমি পার করতে হয়েছে। বাবাও যখন ছিল, পরিস্থিতির এমন জিনিসটা হয়েছে, বাবা একটা সময় সন্তানের কাছ থেকে সরে গেছে, যাওয়ার পরে হচ্ছে বাবাকে আবার যেভাবে, কারণ বাবাকে আবার যেভাবে নিজের কাছে নিয়ে আসছি, বাবাও ভুলে চলে গেছে। মানুষ বলে যে পৃথিবীতে মা বাবা, পৃথিবীতে যে তারা ছেড়ে যায় না, আমি কোনো মা বাবাকে ছোট করে কথা বলবো না। আমার বাবাও অনেক ভালো মানুষ, মাও ভালো মানুষ, কিন্তু তারা তাদের স্বার্থে, তারা তাদের প্রয়োজনে তারা দূরে সরে গেছে। তাদের কি একবারও মনে পড়ছিল যে তাদের গর্বের সন্তান আমরা? আমি শ্রদ্ধা করি পুরা পৃথিবীর মা বাবাকে, মায়ের পায়ের নিচে আমাদের ধর্মের সন্তানের ভেস্ত, আমি শ্রদ্ধা করি বলছি, কিন্তু তাদের কি একটা মুহূর্তের কথা মনে হয় না? তাদের লোভ লালসার জন্য, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার জন্য তারা সন্তানদেরকে এভাবে ভুলে যেতে পারে। এরকম আমি মাসুদ না, সারা বাংলাদেশে হাজার মাসুদ আছে, কিন্তু তারা দুঃখগুলা প্রকাশ করতে পারে না। কিন্তু আমরা একটা কথা বলি যে উপরে থুতু পালেনে নিচের উপরেই পড়ে। মা বাবারও কিন্তু একটা কর্তব্য আছে যে সন্তানরা যখন অবস্থাকে আগলিয়ে ধরে রাখার চেষ্টা করি। শ্রদ্ধার দৃষ্টি থেকে বলছি যে আপনারা যারা, আপনাদের মাইন্ড চেঞ্জ হতে পারে, আপনাদের সংসার জীবনে বিচ্ছেদ হতে পারে, কোনো সন্তানকে আপনারা এইভাবে অবহেলিত করবেন না। আজকে যারা স্টেশনে পড়ে আছে, যারা বিভিন্ন জায়গায় পড়ে আছে, তারাও কিন্তু আমি মাসুদ হতে পারতাম। আজকের এই মাসুদটা কত কিছু ত্যাগ করেছি শুধু এটা আমি জানি, যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন, যারা আমার আত্মীয় স্বজনরা আছেন, তারাই জানেন। আমি কখনো মিথ্যা কথা বলতে পছন্দ করি না। কারোর পকেট থেকে যদি আমি 1000 টাকাও চুরি করি, বলবো যে আমি চুরি করে নিয়েছি, আমি হচ্ছে ওই রকম একটা মানুষ।
যখন আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, দেবগ্রাম স্কুলে পড়েছি, কিন্ডারগার্টেন স্কুল পড়েছি, 8 পর্যন্ত পড়ার পর লেখাপড়া প্রাইভেট পড়ার মতো আমার কাছে টাকা ছিল না। আমার একটা ফ্রেন্ড ছিল আইনুল, পরীক্ষা দিয়ে হেঁটে বাসায় যেতে হবে, তখন ভোকেশনাল একটা স্কুল ছিল, সো ওইখানে তখন মাইকিং করে বলতেছে ফ্রি লেখাপড়া করাবে। তখন আমি ওই স্কুল থেকে, আমার এখনো মনে আছে, 1000 মার্কের মধ্যে 885 মার্ক পাইছি। ও মাই গড, স্ট্যান্ড 8-এর রেজাল্ট, আর সবসময় 10-এর ভিতরে রুল থাকতো। তখন আমি 9-এ উঠলে অনেক টাকা খরচ হবে বা অনেক কিছু হবে, লেখাপড়াটা আর আমি জেনারেল লাইনে করতে পারি নাই, 2 বছর গ্যাপ দিয়ে তারপরে করেছি। তাও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ফ্রিতে করেছি, কারণ ওইখানে কোনো কিছু, তাও 300 টাকা টিউশনি, অঙ্ক তো করতেই হবে। ওই টাকাটা পর্যন্ত জোগাড় করতে কষ্ট হতো, কারণ নিজের টাকা নিজে, তখন তো আর জোগাড় করার এত কোনো রাস্তা ছিল না, 2003-এর কথা বলছি। 300 টাকার জন্য প্রাইভেট পড়তে পারিনি, একটা অঙ্ক নোট বই কিনে এনে দেন অঙ্ক নোট বই থেকে আর কি করা যায়, বোঝাই যায় না। হ্যাঁ, ওই নোট বই থেকে মুখস্থ অঙ্ক করে জানি ফেল করবো, তারপরে টাইনা কোনো রকমে পাস করছি আর কি, অঙ্কেতে একদম টাইনা পাস করছি। প্রাইভেট পড়ার 300 টাকা নেই, এই কথা তো বন্ধু বান্ধবকে বলতে পারবো না। যে জায়গায় একটা ভাত যখন আমার নিচে পড়ে যেত, ওই ভাতটা আমি চিন্তা করছি পড়ে গেছে, খাইলে আমার পেটের একটা কোণা ভরবে, আর আজকে 1000 বস্তা আমি মানুষকে দিচ্ছি। সো মানুষ যদি সৎ ইচ্ছা থাকে, সৎ উদ্দেশ্য থাকে, হয়তো আমি এত গুছিয়ে কথাগুলো বলতে পারতেছি না, মানুষ অনেক কিছু করতে পারে। পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না, হাতের কাজ কখনো মানুষের সাথে বেইমানি করে না। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, ফ্যামিলিতে যখন সমস্যা হয়েছে আপনজনরাই আসে তুচ্ছতাচ্ছিল্য সংলাপ সবচেয়ে বেশি করে। আমার এখনো মনে আছে, দেখতে অনেক কিউট ছিলাম ছোটবেলা, যে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলা রেখে কিভাবে কাজটা করলো, খুব নোংরা ভাষায় বলছিল, এই ভাষাটা এখন পর্যন্ত আমার আছে। খুব আমার ক্লোজ মানুষ, আমার মেজো বোনটাও আমার বয়স থেকে বেশি বড় না, অল্প বয়স, তখন তাকে বইলে আমার এক খালার ফুপু আর কি, পাশের বাসার ফুপু, আব্বার উকিল থাকে না বিয়েতে, আমারই আত্মীয় লাগে, ওনার বাসায় 400 টাকার রুমে ভাড়ায় চলে গেছি দুইজন। ও ছোট, দাও দিয়া কাইটা টেইলারি কইরা কাপড় সেলাইয়া দাও, কেচি কেনারও টাকা নেই, যে মাছ টাছ কাটে বটি দাও, ওইটা দিয়া কাইটা তখন 30 টাকা না 40 টাকা একটা কাপড়, 2 দিন লাগায় আমার বোনে সেলাই করছে। আমি কাপড়ের ডিজাইন করে দিতাম, ও ওইগুলা সুই সুতা করে 30 টাকা 40 টাকা করে বিক্রি করতাম। ফ্যামিলির আত্মীয় স্বজন অনেক ভালো, হাইফাই ফ্যামিলি। আমার নানার বাড়ি অনেক প্রতাপশালী, আব্দুল কাদের কমান্ডার আমার নানা। যখন পরিস্থিতি খারাপ হয়ে যায়, অনেক হয়ে যায়, আত্মীয় স্বজন অনেক হাই লেভেলের। যখন ফ্যামিলিতে সমস্যা হয়েছে, কাজের লোক হিসাবে বাসায় নিয়ে ইউজ করা শুরু করছে। তারপর আমরা নিজেরা কিছু কিছু করার চেষ্টা করছি। সেজন্য আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমার আজও পর্যন্ত কোনো সম্পর্ক নেই। ওদেরকে অনেক মিস করি, অনেক মনে পড়ে, কিন্তু তারা কাজের মানুষের মতো ব্যবহার করছে। আমার নানার বাড়ির অবস্থা খুবই ভালো, এক নামে পুরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে চিনি। আমার বাড়ির অবস্থা খুবই ভালো, তখন তাচ্ছিল্য হয়ে গেছে যখন অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা যেই বিটে বাড়িটাতে থাকতাম, তখন ওই বাড়িটা মাত্র আমার বাবাকে ট্যাপে পালে মাত্র 1,60,000 টাকা দিয়ে জায়গাটা নিয়ে গেছে, যেখানে আমার বাবা লাখ 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 টাকা, 25 বছর সে সৌদি আরবে ছিল, লাখ লাখ টাকা ইনকাম করছে। আমার জন্য তখন তো আর গাড়ি ছিল না গ্রামে, পার্সোনাল স্কুলে যাওয়ার জন্য রিক্সা কিনে দিছে, ব্যান গাড়ি কিনে দিছে, আলাদা ড্রাইভার কাজের লোক রেখে দিছে। আর ওই সন্তানটা, আমি কিন্তু মাছ খাওয়া শিখছি, আমার বোনরা শিখাইছে, এটা অনেক পরে। আমি মানে মাছ যে কিভাবে খেতে, এত আদর করে আমাকে পালছে, যেহেতু একটা সন্তান। আর ওই অবস্থাতে আমি কাজ কি জিনিস সেটাই তো বুঝতাম না। আমি গরিব মানুষ বাসায় গেলে এটা সহ্য করতে পারতাম না। আর ওইখান থেকে বেঁচে থাইকা কষ্ট করে, আমার বোনরা অনেক কষ্ট করছে, এখনো কষ্ট করতেছে তারা। আমার বোনরা যেখানেই থাকে, যাদের সাথে বিয়ে হয়েছে, দোয়া করি আমার বোনরা তোমরা সুখী রাখবা। ভাইরা, হাজব্যান্ডরাও খুবই ভালো, কিন্তু অনেক নাল্লতি শুনতে হয়েছে, অনেক ইঙ্গিতের কথা শুনতে হয়েছে। এই কথা কখনো বলবো না, কিন্তু এখন মানুষের মুখ বলে না যে নিজের উপরে থুতু দিলে নিজের উপরে আসবে, সমাজ এখন আছে, সন্তান বড় হয়েছে বাজে হবে। সত্য বলতে কখনো কেউ ভয় পাবেন না, সত্যের মধ্যে অনেক সময় জয় থাকে, সত্যের মধ্যে স্বাধীনতা থাকে, সত্যের মধ্যে বিজয় থাকে। আর মিথ্যার পথে নিজের দেহটাকে লাশ মনে করবেন। সো আত্মীয় স্বজন ওইভাবে দেখেন কাজের লোকের মতো শুরু করছে। তখন আমার বয়স 8-9 বছর, তার বেশি না। 8-9 বছরের তো শিশু বাচ্চা, বুকের দুধই খায় অনেক ফ্যামিলিতে। সো ওই টাইমটা পার করে দেন আখাউড়াতে ছোট করে পার্লার দিছি, একটা রুম থেকে বিছনার উপরে ফেসিয়াল করাইছি, মানুষকে 600 টাকা দিয়ে একটা চেয়ার কিনছি। আমার বড় বোনটা না থাকলে হয়তো আজকে এতটুকু দাঁড়াইতে পারতাম না। রুকসানা হক সচিব, ব্রাহ্মণবাড়িয়ার ঐশী বিউটি পার্লার, সে মায়ের জায়গাটা পালন করছে। যেহেতু আমার ওর বিয়ের 4 বছর পরে আমার খতনা করাইছে, তাহলে কতটুকু ছোট ছিলাম। ওকে সবসময় আমি মায়ের জায়গায় রাখছি। আর মায়ের যে আবদার, মায়ের কাছ থেকে যেই জিনিসটা পাওয়া, ওইটা ওরেই জ্বালাইছি, এখনো ওকেই জ্বালাই। রাগ দেখাইলো ওকে দেখাই, ওরও একটা সংসার আছে, ও জানি অনেক টর্চারই থাকে শ্বশুর বাড়ি বলে, ওকে সবাই আদর করে, তারপরে শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি। আমার বউকে আমি অনেক লাইক করি, কিন্তু সে তো শ্বশুর বাড়ির বউ, তাকেও আমিও টর্চার করি, আমি মিথ্যা কথা বলবো না। বউ জিনিসটা, মেয়ে জিনিসটা না একটা টর্চারের জায়গা। আমি আমার বউকে বুঝাইছি, তোমরা হচ্ছে কি জানো, তোমরা হচ্ছে জ্বলন্ত চুলা,
তোমাদের মধ্যে যত কয়লা আংরা দিবা তোমরা জ্বললা ধৈর্য, আর দিন শেষে তোমরা হচ্ছে পানির যে বরফ থাকে বরফের মতো হতে হবে, তাইলে তোমরা না একটা সুন্দর একটা পরিবার পাবা, নয়তো কিন্তু পাবা না। আর এই আগুনের সাথে যদি জ্বলতে থাকো তাহলে তুমি একদিন শেষ হয়ে যাবে। আমি আমার বউকে আমি অনেক শ্রদ্ধা অনেক স্যালুট করি, সে অনেক সাপোর্ট করে, সে আমার বয়সে অনেক ছোট। আমারও একটা প্রেম ছিল, প্রেমিকাকে বিয়ে করতে পারিনি, ওই দিন গিয়ে রাগ করে আমি আমার বউকে আমার পাশের বাড়ির কাকাতো ভনি লাগে সম্পর্কে তাকে বিয়ে করছি। সেও খুবই একটা ভালো মানুষ, সে অল্প সময়ে আমার চোখের ইশারাটা পর্যন্ত বুঝতে পারছে। তুমি যেখানে থাকো শোনো, আমি যতদিনই বেঁচে থাকি সবসময় তোমাকে শ্রদ্ধার সম্মান, তুমি আমার কাছে অনেক বড় একটা মানে পাওয়া, কারণ মা ছাড়া সন্তান বড় হয়েছি, বোনের কাছে বড় হওয়াটা এটা তুমি জানো। যেখানেই থাকো তোমার জন্য আমি মরে গেলেও তোমার জন্য আমি অনেক অনেক দোয়া করে যাবো। আর আমি যত কষ্ট করে যাই আমার সন্তান আর তোমার জন্য, আমি এক মুহূর্তের জন্য তোমাদেরকে বলবো না। রাগ করি যাই করি, কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই, তারপরে বলছি অনেক সময় হয়তো অনেক রাগ ওর উপরে দেখাইতে হয়, দেখা যায় ফ্রেন্ড সার্কেল বা ব্যবসায়িক কাজে এইসব অনেক কিছু দেখায়, এটা হয়ে যায়। তো সমস্ত যারা ঘরের বউরা আছো তোমরা সবসময় নিজেকে জ্বলন্ত চুলা মনে করবা, দিন শেষে হচ্ছে বরফের মতো হতে হবে, তাহলে একটা সুন্দর উপহার সুন্দর জাতি দিতে পারবা। আমার বউকে নিয়ে আমি স্যালুট করি, গর্ব করি। আমি রাত্র 3টা বাজে 4টা বাজে যাই, আমি যদি 5 দিনও আমার বউকে বলে দিচ্ছি যে আমি যেইখানেই থাকি দরজা বন্ধ করে 10টা ফ্রেন্ড নিয়ে বসে থাকলে আমার বউ কোনোদিন ডিস্টার্ব করবে না। অতটুকু বিশ্বাস করে যে আমার জামা এখানে যদি সর্বোচ্চ ফিজিক্যালি কিছু করে আমার কাছে এসে প্রকাশ করবে, এর চেয়ে বড় বিশ্বাস তো আর কিছু নাই। সৎ। হ্যাঁ, তো সব ভাইয়েরা যারা আছো, আপুরা যারা আছো, মানুষের উলট পালট হতে পারবে, একটু ভাইয়াদেরকেও সম্মান করবা, অবশ্যই ভাইয়ারাও আপুদেরকে সম্মান করবা। আর আমরা টর্চার যে জিনিসটা করি এটা থেকে বিরত থাকতে হবে। যদি অনুমতি দিন এই প্রশ্নটা করতে চাই, এই যে অনেক গসিপ শোনা যায়, অনেক নেতিবাচক প্রচারণা করে অনেক মানুষ, ইনফ্যাক্ট একজন মানুষ সফল হইলেই দেখা যায় যে তার পেছনে কথা বলার লোকের অভাব নেই, কিন্তু খুব ব্যক্তিগত সম্পর্কের কারণে যখন চারিত্রিক বিষয়গুলো নিয়ে কথা শুনতে হয় ফেস করেন কেমনে? একদম রিসেন্ট আমি এক ভদ্রমহিলার কথা শুনছিলাম এবং সেখানটা স্ট্রেট ভাবে ভাইয়া কোনোদিন ভদ্র মানুষটা অভদ্র আচরণ করতে পারে না। ডাস্টবিন থেকে সবসময় দুর্গন্ধ আসে, ফুল থেকে সবসময় ভালো গন্ধ আসে। সবসময় আপনি যথেষ্ট জ্ঞানী যথেষ্ট বুঝেন, যদি আপনি ভদ্র বলে থাকেন আমার কথাটা আপনারা ভদ্র যারা আছেন তাদের কলঙ্কিত হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে এখন সবাই অ্যাক্টিভ, আপনারা অবশ্যই কমেন্টসগুলো দেখেন, কমেন্টসগুলোই তার প্রমাণ হয়ে যায়। আমরাও তো একটা ছবি বা পিকচার দেখে আমাদের কমেন্টসগুলো একটু দেখবেন। ভদ্র আর অভদ্র ব্যবহারটা মাইন্ড করবেন না, আমি হাত জোর করে বলছি, ভদ্রকেই ভদ্র বলবেন। ডাস্টবিনকে যেভাবে আমরা ডাস্টবিন বলি, সম্মানজনকটাকে যেভাবে আমরা সম্মানজনক জায়গায় রাখি, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে ভাইয়া, তাছাড়া আমরা সমাজ পরিবর্তন করতে পারবো না। আর মানুষের সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে চরিত্র। যখন তার চরিত্রের উপর মানুষ আঘাত করে, তার মৃত লাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি এটা নিয়ে আমার ফ্যামিলিতে অনেক 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 বিভ্রান্তিতে পড়েছি। আমি শুধু ছোট্ট একটা কথা বলি, সবারই সন্তান আছে, আমার সন্তান স্কুলে পড়ে, আমার ওয়াইফকে যে ফোন দিয়ে বলছে যে ভাবি আপনার হাজবেন্ডের নামে এইগুলা কি শুনতেছি ফেসবুকে, আমার ওয়াইফ এটার তো আর কোনো উত্তর দিতে পারছে না। মা বলছে আন্টি এগুলা কি বলতেছে বাবা, বাবা তোমার নামে কি? আমি তখন মনে হচ্ছে যে আমি এখনই মারা যাই। ওনারও সন্তান আছে, আর আমি যদি এরকম কিছু হয়ে থাকে, এরকম যদি কোনো প্রমাণ থাকে, আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনারা প্রমাণ নিয়ে আসেন। একটা মানুষের ফ্রেন্ডশিপ থাকতে পারে, আমরা রক্ত মাংস গড়া মানুষ, একটা ভালো সম্পর্ক থাকতেই পারে। ভালোবাসার মানে এই না দরজা খোলো আর দরজা খুলে তুমি জামা কাপড় খুলে বসে থাকো। ভালোবাসার মেইন মানেটা হচ্ছে সম্মান, তাকে সাইড করা, তাকে সাপোর্ট করা, মাথায় করে রাখা। হ্যাঁ, আর যেগুলা হচ্ছে বলে মানুষের নোংরামি জিনিস অপপ্রচার করা, এটা আমি বলবো শত্রুর চেয়েও চরম লেভেলের শত্রু। আমি পুরা নারী জাতিকে সম্মান করি, কোনোকে আমি অসম্মান করি না, কিন্তু ডাস্টবিনকে আমি ডাস্টবিনই মনে করি। তো যেটা করছেন পুরো দেশবাসী, আপনারা কথাটা দেখছেন, উনি আবার ভিডিওটা ডিলেটও করেছে। আমি আপনাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম, এটার জন্য কি পদক্ষেপ নেওয়া যায়? আমার বাচ্চাটার দিকে তাকায়, বাচ্চাটা আর যখন ফ্রেন্ডের মা বলছে, ইভেন্ট কুমিল্লার আমার পার্টনার বলছে যে আমার বান্ধবীরা তোমার নামে এই ভিডিওটা পাঠিয়েছে, মাসুদ এগুলা কি বলতেছে, আমি তো কোনোদিন তোমার এটা দেখি না, এটা কিভাবে তুমি মাসুদ? আমি বলছি আপু আপনার সাথে ব্যবসা করি, ব্যবসায়ী নিয়ে কথা বলেন, এটা আজকে সকালের কথা। আমার হাজার হাজার স্টুডেন্ট আছে বিউটি সেক্টরে, হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হইতেছি। বিউটি সেক্টরে যারা আছো, আজও পর্যন্ত যদি তোমাদের সাথে আমি খারাপ কিছু করে থাকি, কারণ ফেসবুকটা এমন একটা জায়গা, একটা মানুষকে বাজে কথা বলা মানে তাকে উলঙ্গ করে রেখে দেওয়া। আমার যদি তিল পরিমাণ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সবার সামনে প্রকাশ্য যেই বিচার নাই ওই বিচার মাথা পেতে নিব। আমি আর একটা মুহূর্ত আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আর আমার যদি কিছু হয়, আমি একমাত্র ওর এই লজ্জাজনক ঘৃণাজনক কারণে আমার কিছু একটা হবে। কারণ আমার বাচ্চাটা পৃথিবীর, আমি মার কাছে যে সুখ না পাইছি, যখন আমি ঘরে ঢুকি, বাচ্চাটা যখন আমার বুকে জড়ায় ধরে ঘুমাই, মনে আমার পৃথিবীর সব সুখ, তখন আমার কাজের স্পিড আরো বাড়াই দেয়। আর আমার এই বাচ্চাটা
উনিও জানে যে আমার বাচ্চাটা আমার পৃথিবী, সেই জায়গায় বললে যে বাবা এগুলা কি বলে আন্টি, এগুলা কি বাবা? প্রত্যেকটা মানুষের সন্তান আছে। তুমি তোমার লোভ লালসার জন্য তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি আমার মার বয়সী, যথেষ্ট বয়স হয়েছে, কিছু বলার আগে যদি আমাকে বলতে হয় তুমি মেসেঞ্জারে আমাকে বলো, খারাপ যদি লাগে তুমি আমাকে মেসেঞ্জারে বলো। তো আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, কোনো মানুষকে কখনো আপনারা চরিত্র নিয়ে তাকে জাজমেন্ট করবেন না, চরিত্র নিয়ে কিছু কথা বলবেন না। আর বাচ্চার মতো বয়সী ছেলেটাকে, দেশবাসী আপনারা কি কেউ নাই? উনি একটা দুহাই দেয়, বারবার একটা দুহাই দেয় যে আমি এমকিয়ের এমকিয়ের, আপনারা কি ভয়ে কি মুখ খোলেন না? আমরা যে নর্মাল ফ্যামিলি, গ্রামের ছেলে, তারপরে নোংরা কিছু হলে বাড়ির থেকে 10 জন মিল্লা লাঠি পিটা করে বের করে একটা সোসাইটিতে দেখে, এমনকি সোসাইটির একটা মানুষের চোখে কি পড়ে না? আপনারা শান্তির প্রতীক, আপনারা শান্তির প্রতীক বহন করেন সারা বিশ্বে। আজকে এতগুলা লাঞ্ছিত অপমানিত হচ্ছে, এগুলা কি আপনাদের চোখে পড়ে না? আমি হাত জোর করে বলছি, আমার বাচ্চাটা যে জায়গায় এসে বলছে বাবা এগুলা কি বলছে, বান্ধবীটা যখন এসে বলছে, আমার পার্টনাররা যখন বলতেছে, আমার স্টুডেন্টরা যখন বলতেছে, আমি কি উত্তর দেব বলেন? যে জায়গায় একটা মানুষ, আমি আমার যে গ্রামে বড় হয়েছি, ওই গ্রামে আমি ছেলে না মেয়ে মানুষ এইটাই জানি না, মাথাটা এইভাবে নিচু করে ভাইয়া হচ্ছে আমি যাইতাম, নিচু করে আসতাম। আমার যারা আখাউড়াবাসী আছেন বাজারের, যদি আমার ওই রকম আপনারা থাকেন, আমি আপনাদের কাছেই বললাম, যদি ওই রকম আমার কিছু আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা জানাবেন। আমি তো একটা গর্ব থেকে তুই আসছি, আমি একটা গ্রাম থেকে আসছি, একটা মহল্লা থেকে আসছি। একজন মানুষ হলে আখাউড়ার মানুষ দেখবেন আমি কি রকম আপনাদের সাথে আচার আচরণ করছি, কিভাবে আমি চলাফেরা করে আসছি। একজনও যদি থাকেন আপনারা অবশ্যই এটার প্রতিবাদ জানাবেন, বা আমি কি রকম আমার চারিত্রিক সার্টিফিকেটটা আপনারা দিবেন। আমি হাত জোর করে বলছি, এটা আপনাদের সাথে এই ঘটনাটা হতে পারে। সো চরিত্র হচ্ছে মানুষের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, তার চেয়ে বড় কোনো সম্পদ নেই। পুরুষ মানুষের দোষ দেওয়া তো খুব সোজা ভাই, হয় কয়ে দাও যে ওর চরিত্র খারাপ, নাহলে বলে দাও ওকে, কেউ কোনো প্রমাণই খুঁজবে না। আচ্ছা আমি যে আদালতে গিয়ে ভাইয়া, আমি তো বিজনেস করি শুধু প্রিন্স মামুনের সাথে না। রাইট। আমি যখন এই বিউটি সেক্টরটা নিয়ে আমি অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি বিউটি সেক্টরটা নিয়ে। আমি একটা শিলা, আমি একটা নিকৃষ্ট কাজ করি, আমি চুল বালকাইটটা খাই, কেউ মাইন্ড করবেন না, আমি একটা বাজে ল্যাঙ্গুয়েজটা চলে আসছে, তাছাড়া আর কোনো কর্ম নাই, বেড়া মানুষ হইয়া এইটা করেন। আমার একটা রাগ ছিল যেটাকে আমি সর্বোচ্চ স্তরে আমাকে দেখাই দিই। এটা একটা পেশা এবং হাজার হাজার পরিবার এতে চলতেছে, লাখ লাখ মানুষ। ভাই এটা আমাদের দেশে এখনো ওইভাবে এটাকে শিল্পটাকে ওইভাবে কেউ চোখে দেখে না, এটাকে নোংরা চোখেই দেখে। আমি অনেকবার ভাবছি যে এই শিল্পটা চুরি করতেছে না তো ভাই, সে তো একটা, আমি অনেকবার আমি নিজেও ভাবছি যে হয়তো আমি পৃথিবী থেকে সরে যাব, না তো ওই শিল্পটা ছেড়ে দিব, কিন্তু আমি তার কোনো কাজ জানি না। পাগল নাকি? মানুষের টর্চার, অপমানিত, যে জায়গায় আমি একটা পুরুষ মানুষ মেয়েদের কাজ করি, আমি হাজার হাজার সেলুন আছে, ভাই আপনাকে যদি আমি বারবার বাজে ল্যাঙ্গুয়েজে বলি মেয়েদের আর কোনো কাম পাইছত না, বেডাইতের কামায়া জুরাইছত, বেডাইতের গসা দিতাছত, বেডের তোর কাছে গসা দিত যা, এমন অনেক কথা শুনতে হয়েছে। গসার জিনিসটা কি বললেই কি হয়ে যায়? তার রুচিতেই লাগে। হ্যাঁ, এটা কি এমনই হয়ে যায়? এটা কি অনেক বিশাল টাঙ্কির জায়গা যেখান থেকে বের হবে টাকা পয়সা, এটা অনেক বড় গোডাউন? ভালোবাসা, এটা ভালোবাসার পরে হচ্ছে জিনিসটা হয়। তো মানুষ যারা কর্মকে ছোট করে দেখে এরা মানুষের মধ্যে পড়ে ভাই। রবিন মাসুদ ভাই, এখন পর্যন্ত আপনার কতগুলো প্রতিষ্ঠান কাজ করতেছে? ভাই প্রতিষ্ঠান বলতে আমার নিজের কোনো প্রতিষ্ঠান নেই, নিজের প্রতিষ্ঠান যেটা পার্টনারশিপে, যেটা আমার আপন বড় বোনের সাথে ঢাকা ধানমন্ডি, যেটা মাসুদ খান বিউটি জোন। আর আমি হচ্ছে বিউটি সেক্টরে আমি সবার কাছ থেকে অনেক সাপোর্ট পাই। সাপোর্টটা হচ্ছে একটা ঘর তৈরি করতে যদি একটা পাখা লাগে, একটা লাইট লাগে, এগুলা বিভিন্ন কোম্পানি থেকে লোনের মাধ্যমে নিতে পারতেছি। এইভাবে হচ্ছে কাজে লাগাই আমি প্রথম ম্যান সেলুন যেটা শুরু করি, তানজিন জনিকে তো মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে, অনেকে চিনে না, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ তারা চিনবে। তার সাথে আমার একটা, আমি ইচ্ছাকৃতভাবে তার বাসায় যাই, দিঘির একটা কাজে শুটের ব্যাপারে আমি পেমেন্ট দিয়ে তার সাথে ফার্স্টে একটা কাজ করাই, যেহেতু সেও কাজ করে এটার উপরে সে ডিপেন্ডেড। সো তখন তার বাসায় গিয়ে ওইভাবে কথা বলি, সম্পর্ক তৈরি করি, একটা বন্ধুত্ব সৌরভ, 2-3টা ফটোশুট করি, 3-4টা, তারপরে আস্তে আস্তে বলি ভাইয়া যেহেতু তোমার একটা পরিচিত ফেস ভ্যালু আছে, আমি এটাকে কাজে লাগাইতে চাই। কারণ সবার মেধা কিন্তু এক না, আপনি হচ্ছে মেধা একরকম, আমার মেধা একরকম। পৃথিবীর সব মানুষের মেধা যদি একই রকম থাকতো সবাই একই স্তরে থাকতো। সঠিক, আল্লাহ সেটা ইচ্ছে করেই করেন না বিউটির জন্য। এবং আমি যেটা ওর ভিডিও অনেকদিন দেখলাম, ওর বলার ধরন উপস্থাপন অনেক সুন্দর। আমি এটাকে প্রকাশ্য বলছি, ও তো অবশ্যই শুনবে, তখন আমি এটা বলছি। বলার পর তার এখানে মোহাম্মদপুরি সে থাকতো বাসায়, ফার্স্টে তার বাসায় গিয়েছি ঠিকানা নিয়ে, তারপরে আমি একটা পেমেন্ট তো দিতে হবে, যেহেতু পেমেন্ট দিয়ে আমি শ্যুটটা করি। হুট করে তো একটা মানুষের সাথে সম্পর্ক ভয় করা যায় না। আমার টার্গেটে ছিল যে তার সাথে বিজনেস করব, মেইন টার্গেট, এই জন্য আমার শ্যুটের কাজটা। ওকে, এটা হয়তো ওকে বলিনি, বললে হয়তো ভাববে বেশি দুর্বল হলে তো আমাদের মানুষের মূল্য থাকে না। এখন আপনি 4 দিন উপাস থাকেন, আমি যদি ইচ্ছা করে একটা তরকারি দেই, আপনি এটা হচ্ছে আমি ইচ্ছা করে দিলে এটা আপনি অনেক কিছু ভাববেন তাবিজ করে দিছি।
আর আপনি উপাস থেকে যখন খুঁজে আবার করতে পচা তরকারি টানবেন, এটা আপনার কাছে প্রসাদ মনে হবে। এই জিনিসটা আমি অনেক প্রমাণিত, তখন আর তাকে বলি নাই যে আমি এরকম একটা কিছু করব। সো আমার প্ল্যানই ছিল যে তার এখানে যাওয়ার মেইনই কারণ ছিল না তো আমি এত টাকা দিয়ে একটা নায়িকা এনে আমার শুট করার কোনো দরকার ছিল না। আমি যেইভাবে চলতেছি সুন্দর চলতেছি, ওইভাবে জানি ফেস ভ্যালু হবে, কাজে আসবে, তখন আস্তে করে ওর সাথে চললাম, মিশলাম, মিশতে মিশতে তারপর আমি বিজনেসের অফার দিলাম। সেও প্রথমে করতে চাই নাই, তারপরে আমি বলি ভাই একটা সেলুন করো তুমি, আমি তো আমার বিউটি সেক্টরের লোকটোক আমি দিব, তুমি কিভাবে করতে হবে আমি তোমাকে বলবো। তো ওইভাবে করে আমরা ওই যে ধানমন্ডি নয়ের এটা শুরু করলাম। ইনশাল্লাহ আমাদের প্রথম সপ্তাহ একটু, তারপরে আস্তে আস্তে ওরও প্রচার করতে কোনো প্রকার কোনো ঘাটতি রাখে নাই। ওর সাথে আমার যে জবান বা ওয়াদা হয়েছে তার চেয়ে বেশি সে পরিশ্রম করছে, মাশাআল্লাহ, আজকে সে সাকসেস। সো জনি তার চেয়ে বেশি সুন্দরভাবে উপস্থাপন করছে, আরো বেশি সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে পারছে। তুলে ধরার কারণে আমার এটা রাতারাতি সারা বাংলাদেশে প্রচার হয়ে গেছে, পুরো বাঙালি জাতির কাছে প্রচার হয়ে গেছে লুক চেঞ্জ স্যালুনটা। এটার পর আবার সেকেন্ড একটা উত্তরাতে করলাম লুক চেঞ্জই, যেটা লুক চেঞ্জ লাইফস্টাইল স্যালুন, এটা আমাদের মাদার ব্রাঞ্চ। এটা হচ্ছে মেইন যেটা আমাদের শাখা, একটা হচ্ছে জনির সাথে আমার উত্তরা, আর হচ্ছে ধানমন্ডিতে প্রথম, আর একটা লেডিস সেলুন। আমার এটা আগে পুরাতন অন্য নাম ছিল, সো এটাকে চেঞ্জ করে লেডিস সেলুন করে দিছি। এই তিনটা হচ্ছে আমার জনির সাথে পার্টনার। জনির জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর আরো অনেক যে লুক চেঞ্জ আউটপুট বা এটা জনির আরো পার্টনার, কারণ এখানে টাকা পয়সার ব্যাপার, ওর হাতে তো আর টাকা নাই বা এটা ওইটা ওইভাবেও পার্টনারশিপ করে করছে ওর, এটা আমি জানি না। সো এইভাবে হচ্ছে সামনের দিকে আগানো, এবং চিন্তাটা দেখলাম এখানে কাজে লাগলো। সো যেহেতু জনিকে যেরকম পরিচিতি আছে এরকম ভাবলাম ইসরাত পায়েল আপুর পরিচিতি আছে। ইসরাত পায়েল আপু সাভারেরটা আমি গেছি, হ্যাঁ গিয়েছিলাম, সুন্দর, ভিতরটা একটা ঘোড়া আছে, হ্যাঁ ঘোড়াটা ওইটা ইসরাত পায়েল আপু যেহেতু একটু রুচিশীল মানুষ, মানুষের অনেক, আমার জীবনে অনেক কাহিনী থাকে, এটা থাকে। সো ইসরাত পায়েল আপু, আমি আমার জায়গা থেকে সে অনেক সম্মানজনক একজন মানুষ। আমি হজ করতে যখন গেছি আমি ভাবছি যে আপু তো আর কিছু করছে না, আমি ওই সৌদি আরব থেকে আপুকে আমি ফোন দিছি যে আপু তুমিও একটা বিজনেস করতে পারো, কই কি আর করবেন। আমি যেহেতু পার্লারের কাজ জানি, আপুকে পার্লার এটা বললাম, আসার পর আপু জায়গা দেখাইলো, দেখে আপুকে নিয়ে শুরু করলাম। আপু মাশাল্লাহ খুব ভালো করছে। তারপর এইভাবে হচ্ছে চিন্তা করলাম মিরাজ আফ্রিদিকে যদি আমি সাপোর্ট দিতে পারি, আমার কিন্তু বিরাট কাম করছেন ভাই, আমার কিন্তু অনেক আগে থেকে হচ্ছে পার্টনারশিপ। আমার ফার্স্ট পার্টনার যিনি, ওনার কথা বলতে ভুলে গেছি, উনি এখন ক্যান্সার 4 স্টেজে আছে, যিনি পুরা সন্তানের সাপোর্টটা আমাকে দিয়েছে, জয়না খোকন। আমি ওনার কথা না বললে মানে নাই হবে। আমি যে মায়ের সাথে, যেটা আমার আপন বোনের পর থেকে কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, অনেক সময় পর আসলে পর হয়েই থাকে। সবসময় মানুষ যতই শত্রুতা আমি করি, রক্তের কথাই বলে দিন শেষে, এটা আমরা মানুষ জাতি, দিন শেষে আমরা রক্তের কথাই বলি, পর যে উপকার করে এই কথা আমরা বলতে ভুলে যাই। সো উনি আমার বন্ধু জয়না খোকন আপু, উনি আমার ফ্রেন্ড। কোনো ঝগড়া করলে ওনার সাথে, কোনো অভিমান করলে ওনার সাথে, আমার একটা একেবারে শরীরের প্রয়োজনীয় কাপড়টাও যদি করি ওনার সাথে আমার শেয়ার করছি। উনি আমার স্টুডেন্ট ছিল কুমিল্লাতে, তো আমি শহরে অভ্যস্ত না, যেভাবে ক্লাসের মাধ্যমে উনি আমার স্টুডেন্ট ছিল। এখন যেটা বলবো যে আমি যদি বলে যে হাসতে হাসতে পৃথিবীর যে মাসুদ তুমি আমার একটা কিডনিও যদি লাগে, আমি হাসতে হাসতে ওনাকে আমি দিতে বাধ্য। উনি আমার কাছে এতটুকু সম্মানের একটা জায়গা। কিন্তু 4 স্টেজে আছে, আপনারা দোয়া করবেন। হুট করে হাসে গেল মানুষটা, হুট করে হয়ে গেল ব্যাপারটা। ওনার মতো মানুষ আমার জীবনে আর কেউ আসবে না, বউর জায়গায় বোনের জায়গায়, কিন্তু ওনার মতো আমি মার আদর কখনো পাই নাই, মার চোখের তাকানি কোনোদিন পাই নাই, মার আঁচলের বাতাস কোনোদিন পাই নাই, মায়ের হাতের রান্না কখনো পাই নাই। কিন্তু এই জায়গাটা আমি পাইছি জয়না আপু যিনি আছেন ওনার কাছ থেকে। আমি নয়তো আরো মনে হয় পাগল হয়ে যেতাম, বা তখনও উঠতি বয়সটাই ছিল, উঠতি বয়সে সবারই, এটা কেউ বলতে পারবে না, একবার হুজুর বলেন আর যাই বলেন, অনেকের সাথে তো ফ্রেন্ডশিপ আছে, উঠতি বয়সে একটু ফুর্তি থাকেই। তো পুরাটা সাপোর্ট পাইছি, অনেক অনেক শ্রদ্ধা। আল্লাহ আপনাকে বাঁচাই রাখুক, আল্লাহ সুস্থ করুক, অনেক দিন বাঁচাই রাখুক। আপনি অনেক ভালো একটা মানুষ। আপনি আফ্রিদির কথা বলতেছেন, আমি আফ্রিদির এটা দেখে এত খুশি হয়েছি। আফ্রিদির ভালো কাজটা করছে। আফ্রিদির হচ্ছে কি, আফ্রিদির মধ্যে কোনো নাটকীয় ভঙ্গি নাই। আমি কিন্তু অনেক কিছু বুঝি ভাই, আপনার সাথে কথা বললেও যে আপনি নাটকীয় ভঙ্গিতে কথা বলছেন নাকি আমাকে আপন ভেবে নিয়ে বুকে টেনে নেওয়ার মতো কথা বলছেন, এটা কিন্তু আমি বুঝি। আমি 64 জেলা ঘোরা শেষ হয়েছে, বিউটি সেক্টরটাতে কাজ করি। আফ্রিদির মধ্যে আমি যে জিনিসটা পাইছি, যেই মনে কষ্ট নিক না আনুক, আমার কিচ্ছু বলার নেই, আফ্রিদি মানুষের মতো নাটক করতে জানে না। কারণ এটা কি তার হয়তো শারীরিকভাবে, আমি ছোট করে বলছি না, একটু স্পেশাল, সেই জন্য তার এই ব্যবহারটা, নাকি আমাদের মতো সুস্থ থাকলে সেও এইরকম করতো, এটা আমি জানি না কেন, কিন্তু সত্যি সে ভালো ব্যবহার করে। আর মাঝে মধ্যে তো মানুষ একটু ইয়ে করে চলবে, আমি কথা বললে ভাইয়া বুঝতে পারি। সো আফ্রিদি, তুমি যেখানেই থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আমার জীবনের সাথে জড়িত যারা আছো তারা এবং পুরো বিশ্বের মানুষরা, তোমরা সুস্থ থাকবা, সুন্দর থাকবে। কিন্তু কিছু কিছু মানুষের
স্পেশাল যেরকম মুহূর্ত থাকে, স্পেশাল মানুষ থাকে। হয়তো আফ্রিদি তোমার সাথে আমার বেশি দিনের সম্পর্ক না, ফেসবুক থেকে তোমার মেধাটাকে দেখেছি, ওইখান থেকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি, এখানেও আলহামদুলিল্লাহ আমি সাকসেস। কিন্তু একটা জায়গায় গিয়ে না আমি স্লিপ কেটে গিয়েছি, একটা জায়গায় গিয়ে আমি হোঁচট খেয়েছি, একটা জায়গায় গিয়ে আমার স্পিডটা কমে গিয়েছে। যেটা হচ্ছে হয়তো কোনো মামুনকে আপনি পাবেন, মামুনকে জিজ্ঞেস করতে পারবেন, মামুন আমার সন্তানের বয়স, মামুন অনেক ছোট। লাইলা আপু যেই জায়গাটা, উনি যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট শিক্ষিত অ্যান্ড যথেষ্ট ভদ্র ফ্যামিলির একটা মানুষ। সো এটা আমি আগেও বলেছি, ডাস্টবিন থেকে দুর্গন্ধ আসবে, ফুল থেকে ফুলের গন্ধ আসবে। এখন ফুলের জায়গা থেকে যদি ডাস্টবিনের গন্ধ আসে, এটা কি ফুলের দোষ না ডাস্টবিনটা ফুলের উপর আসছে, এটা বুঝতে হবে। যারা শিক্ষিত মানুষ অবশ্যই অল্প শ্বাসেই তারা বুঝতে পারবেন। সো তখন আমি চিন্তা করলাম ওদের আমার খুব ভালো সম্পর্ক, এটা মিথ্যা না। মামুনের সাথে আমার কোনোদিন এত ফোনে কথা হতো না, কারণ আমি জানি ও ছোট্ট বাচ্চা মানুষের সাথে আমি কি কথা বলছি, যে কোনো কাজের কথা হলে লালাপুর সাথে আমি কথা বলতাম। তো এখনও ডিসকাস করি, কিন্তু হুট করে উনি ওর যখন মামুন আর আমি শ্যুট করে আসছি, উনি আমাকে বারবার বলছিল জবাব দিতে জবাব দিতে। আমি আমি কি জবাব দিব? উনি তো যা বলছে জবাবের কোনো প্রশ্ন বললেই তো আর হয় না। আর সব মিথ্যা কথা, নোংরা কথা, এগুলা ঘাটাঘাটির কথা না। আমি অপরাধী বললাম, কিন্তু সবকিছু তো বললাম যে আমার ভিতরে এমনও কিছু যন্ত্রণা আছে, এটা আমি প্রকাশ করতে পারবো না, আমার ভিতরে দাফন দিয়ে রাখবে। সো আমি একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ মানুষ। উনি কিন্তু ওনার ভিডিওতে ডিটেলস বাইঙ্গা বাইঙ্গা বলছে যে এই মানুষটা এমন হইলে এরকম সংসার হবে, এরকম বাচ্চা হবে, ও এরকম হবে। উনি তো এগুলা স্পেশালিস্ট, সেজন্য উনি ডিটেলসটা বলতে পারছে। আমার কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা নেই বা স্পেশালিস্টও না। উনি কিন্তু দেখছেন ডিটেলসটা খুব সুন্দর সুন্দর দিছে। আবার ওনার এত কিছু হুট করে আবার এটা কেটেও দিলেন। হ্যাঁ, সমাজ বলতে একটা কথা আছে, কোর্ট কাচারি হবে, আগে হয়তো নেইটা এতটা ছিল না। আর কোর্ট তো পুরাটা মিথ্যা না, আইন তো পুরাটা মিথ্যা না, একটু হলেও আছে। ওইখানেও কিন্তু সুস্থ সবল জ্ঞানী মানুষরা আছে, হয়তো টাকার কাছে তারা জিম্মি হয়ে যায়, তাছাড়া কিন্তু পসিবল না। আমিও কোর্ট কাছারি, আর এখন তো নতুন বাংলাদেশ, এখন তো আর এটা পসিবলই না। সো এখন আমি জানি, সেই জন্য আমি মুখ খুলতে আসছি। ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয়, এতদিন মুখ খুলি নাই ভয়ে, এখন আমি স্বাধীনভাবে কথা বলছি, হেসে কথা বলছি, এখন আমরা স্বাধীন। সো এখন জানি আর আগের মতো ওইটা হবে না। এখন আপনারা সঠিক মানুষ মরতে হবে, বেজ্জতির থাকে এক সেকেন্ড বেঁচে থাকার চেয়ে ইজ্জত নিয়া বেঁচে থাকা। সম্ভবত মামুনের সাথে কাজ করার পরেই আপনি সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছেন। শুধু ঝামেলা না, আমার মরতে আরেকটা আমার জীবনের ধাপ আসছে। মা দূরে চলে যাওয়ার পরে আমি এতটুকু প্যারা পাই নাই, এত কষ্ট হয় নাই, কিন্তু মামুনের সাথে আমার বিজনেস দেওয়ার পর আমার যতটুকু কষ্ট হয়েছে, কষ্টের কারণটাই শুধু একজন। আর মামুন ছোট অনুযায়ী, ওর বয়স অনুযায়ী যথেষ্ট ম্যাচুয়েড। ওর ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারি, ওর কথা বলার ধরন দেখলে বুঝতে পারি, হয়তো সে এত হাই ফ্যামিলির ছেলে না, শিক্ষিত ছেলে না, ও গ্রামের ছেলে। ওকে সবাই, ওকে বস্তি বলেন, ও বস্তির ছেলে আমি ধরে নিলাম। ওকে ডাস্টবিন বলেন, ওকে আমি ডাস্টবিনেরই ধরে নিলাম। কারণ ডাস্টবিনেও কিছু যখন ভালো কিছু হয়, ওইখান থেকেও কিন্তু ভালো পদ্ম ফুল আছেই তো না হয়। আর যখন আবার আমরা তো সবাই গ্রামেরই, আবার হ্যাঁ, আবার একটা প্রমাণ আপনাদের সামনে, এত ভালো কিছুর মধ্যে দেখেন গন্ধ ছড়াচ্ছে সমাজ, আপনারা জানেন। সো জানি ভিডিওটার পরে অনেক আলোচনা হবে, অনেক কিছু হবে, সো সামনে অনেক কিছু আসবে। আর আমি মামুনকে একটা কথা বলতে চাই, তুমি আর মুখ বন্ধ রাখবা না। যেখানে একটা ছেলে মানুষ হাজত পর্যন্ত গেছো, ভালোবাসার মানুষ কখনো ভালোবাসার মানুষকে ঘৃণার চোখে দেখে না। ভালোবাসার মানে হচ্ছে সম্মান, ভালোবাসার মানে হচ্ছে আগলিয়ে ধরে রাখা, ভালোবাসার মানুষ হচ্ছে সাপোর্ট দেওয়া, ভালোবাসার মানে হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য না, ভালোবাসার মানে হচ্ছে মা বাবাকে হেরফাও দৈরাইনা ফালামো এই ধরনের কথা না। ভালোবাসার মানুষ হচ্ছে ফ্যামিলির মানুষকে নিকৃষ্টভাবে কথা বলে না। আমিও প্রেম করছি, আমারও প্রেমিকা ছিল, আমি তাকে এখনো স্যালুট জানাই, তার ফ্যামিলিকেও স্যালুট জানাই, সবসময় তাকে আমি সম্মান জানাই। এটাই হচ্ছে ভালোবাসা। সে ভালো না হইলে আমার ভালোবাসা আসতো না। আর আমার ভালো চিন্তা আসিল বিদায়, এখন পর্যন্ত আমি মরার আগ পর্যন্ত আমি তাকে স্যালুট জানাই, যে সম্মান জানাই। সারাদিন শুনি যে মামুন হচ্ছে খারাপ, মামুনের নামে গালাগালি না করলে মনে হয় একজনের পেটের ভাত হয় না। আপনার সাথে মামুন কোনোদিন খারাপ করছে? আমি তাকে অনেক পছন্দ করি, আমি চিনতাম না, কিন্তু ওনার ইন্টারভিউ করার পরে মামুনের সম্পর্কে আমার আগ্রহ বাড়ে। তার সঙ্গে আমি যতটুকু দেখেছি, মামুন একটা ব্রিলিয়ান্ট বাচ্চা, একটা উজ্জ্বল নক্ষত্রের মতো লাগছে আমার কাছে। মানে ওরে ঘষা দিলে জলে জায়গাটা, মানে কইজাটা না বোঝা যায়। ভাই আমার বয়স বহুত, 40 পার। তাহলে আপনি মিথ্যাবাদীদেরকে কেন প্রশ্রয় দেন একটা শিক্ষিত মানুষের? তাহলে তো আমি আপনাকে অপরাধী মনে করব। কখনোই প্রশ্রয় দিইনি, আমি স্ট্রেট ওয়েতে জিজ্ঞেস করছি, অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ে। কারণ সচেতন মানুষদের কাজ হচ্ছে, যেটা মানুষ ভুল পথে হাঁটে তাকে সঠিক পথে দেখানো। সঠিক পথ সে যদি দেখার পরও যদি সে সঠিক পথে না হাঁটে, তাহলে বুঝতে হবে তার পুরো লাইফটাই হচ্ছে ভুল। ইট ইজ ইনডিড। মাসুদ ভাই, লাস্ট কোশ্চেন, যারা ডিপ্রেস তরুণ আছে,
জি। ধরেন শিক্ষা পায় নাই, অর্থ নাই, মা বাবা পরিবারের সাপোর্ট নাই, তারা কেমন করে নিজের ক্যারিয়ার করতে পারে বলে আপনার লাইনটুকু আপনি বলেন যে এইভাবে এইভাবে। আপনি যে প্রশ্নটা বলছেন না, ওই প্রশ্নটাই আমি, আর আজকে উত্তরটাই আমি দিব। ওই প্রশ্নটা আমি ছিলাম, ওই প্রশ্নটা কিন্তু আমি, রাইট, উত্তরটা এখন আমি দিচ্ছি। রাইট। কখনো অন্যের উপর আশা করে বসে থাকবেন না। মামার অডাল থাকুক, খালার অনেক থাকুক, ছোট্ট করে একটা উদাহরণ দেই। আপনি যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের অনেক আছে, আপনাকে পুরো বাড়ি তৈরি করে দিবে, কখনো পসিবল না। আপনি পুরো বাড়িটা নির্মাণ করার পর যদি একটা দরজার প্রয়োজন হয় কিংবা একটা ফার্নিচারের প্রয়োজন, এই সাপোর্টটা দিবে। সো এই কথা যারা জ্ঞানী তারা অনেক কিছু বুঝতে পারবেন। যারা এরকম আমার মতো একদম কোনো কুল কিনারা নাই, আপনারা সুস্থ সবল মানুষ, আপনারা আগে নিজের প্রয়োজনে নিজেকে তৈরি করেন। যে কাজটাতে আপনি, আমার কিন্তু ভালো শিক্ষা নাই, আমি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারি না, সহি শুদ্ধভাবে আমি এখনো বাংলা মুখ দিয়ে আসে না। কিন্তু আমি একটা সময় চিন্তা করতাম, আমি ভালো যদি সোসাইটিতে যাই, আমি তো ভালোভাবে কথা বলতে পারি না, এগুলো কীভাবে মেনটেন করবো। আমি যখন দেশের বাইরে যাই, আমি তো ইংলিশে কথা বলতে পারি না, আমি কিভাবে এটা পার হব। আমি যখন একটা ইংলিশ বলে আমি কিভাবে উত্তরটা দিব। ফার্স্টে আমার শরীর এমনি ঘাইমা, লজ্জায় এরকম হয়ে যেত। এটা লজ্জার তো কিছু নাই, আমি তো আমার মাতৃভাষাটা জানি। যদি এটা না জানতাম, এটা লজ্জার কিছু ছিল। আমি আবার বাংলা ভাষাটা বলার চেষ্টা করি, এটা বোঝার অবশ্যই মানুষ আছে, এখন তো গুগল আছে, সব হেল্প করে। আমি এইভাবে নিজের মধ্যে নিজের উৎসাহটাকে তৈরি করছি। আমার একটা ভালো ড্রেস নাই, ওরা তো ভালো ড্রেস পরছে, আমার যেটা আছে এইটাকে আমি ভালোভাবে পরে আমি পরিবেশটাতে যাই। পরিবেশটা থেকে এখানে সর্বোচ্চ সম্মান কার, আমি তাকে দেখব। কেন তিনি সর্বোচ্চ সম্মানটা পাইছে, আমি ওনাকে নিয়ে আমি গবেষণা করব, লেখাপড়া করব। আমার বই খাতার লেখাপড়ার দরকার নাই, বই খাতার লেখাপড়ার দরকার নাই। আমার লেখাপড়াটা হচ্ছে, আমি যেহেতু আমার টাকা পয়সা নাই, বাবা মা সাপোর্ট দিতে পারবে না, একটা পরিবেশে গেছি, ওই পরিবেশে সর্বোচ্চ সম্মানটা কে পাচ্ছে, ওই মানুষটা কেন পাচ্ছে, আমি ওইটাকে নিয়ে গবেষণা করতে থাকি। সো এবং নিজেকে তৈরি করার জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে তিলে তিলে করে টেইলারি করলাম, হাতের কাজ শিখাইলাম, স্কুল কলেজে কাজ শিখাইলাম, ইভেন বিভিন্ন মেলায়, বাণিজ্য মেলায় শোপিস বানাইতে দেখলাম। এরকম আমার হাজার হাজার আমার এলাকায় স্টুডেন্ট আছে। ম্যাট্রিক পরীক্ষার পর 3 মাসের কোর্স করাইতাম, টেইলারিং এর কোর্স করাইতাম, আমার হাজার হাজার স্টুডেন্ট আছে, ওরা দেখবে। সেই 2003 সালতেও যদি আমি ক্লাস করি, আজকে কত বছর হবে? 11 বছর। 2003 21 এত বুইড়া নাকি? আবেগে পড়ে সব ভুলে গেলেন? আপনি কি এত বুইড়া নাকি? ভাই এখন আরেকটা মজার ব্যাপার, আমার বয়সটা কত? আমি আমি আরেকটা আপনাকে বলি, আমি হচ্ছে 2001 সাল থেকে টিউশনি করি। আমি 2001 সাল থেকে চাকরি করেন। 17 বছর বয়স থেকে আমি চাকরি করি। আচ্ছা, তখন আমার বয়সটা কত হতে পারে বলেন তো? আপনাকে দেখে আমার এখন ধারণা করার সাহস নেই। ওকে, অনেক ছোটবেলা থেকে, যেহেতু ক্লাস 2-3 থেকে যেহেতু মাকে হারিয়েছি, একদম প্রাইমারি লেভেল থেকে সংসারের হাল ধরেছি, সেজন্য বয়সটা অনেক বড় লাগে জার্নিটা, কিন্তু সেজন্য মানুষকে অনেক বড়ই বলতে হয়। তো তখন হচ্ছে ড্রয়িং শেখা। আমি 4 এর বাচ্চা, আমি কি ক্লাস করামো, এটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন না? ও তখন 4 এ? শিওর। 2000 সালে 5 এ পরীক্ষা দিছি। ও মাই গড। ঘরে যেহেতু মা ছিল না, খতনাটা 2000 সালেই করেছে, কারণ মা থাকলে তো ওই টাইমলি করাইতো। আমার একটু বয়স 10 বছরের মতো বয়স যখন, আমি আপনার অনেক পরে করছি। আমি ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে করছি। আপনি 10 এ? সিরিয়াসলি আমি কিন্তু আপনি এখনো বাচ্চা। আমি এইটুকু ছিলাম তখন, আমার খতনা দেওয়ার পরে সব বড় হইছে, মানে আমি বড় হইছি। না, এগুলা কিন্তু চিরন্ত বাস্তব কথা। চিরন্ত বাস্তব কথা বলতে হচ্ছে বুকে সৎ সাহস থাকা লাগে, আর সবসময় সৎ জিনিসটা বুকে পোষণ করতে হয়। সবাই এগুলা বলতে পারে না। বলতে বলতে আমি আরেকটা গল্প ভুলে গেছি, যেখানে আমি হচ্ছে আমার কলেজ পাড়া আরেকটা বাসাতে গেছি, ওইখানে আমি ওর নামটা ভুলে গেছি। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই ভালো। ওর সাথে আমি একদিন গরু বাজারে ক্ষীরা বিক্রি করছি। আরে বাপরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কলেজের পিছনে থাকতাম, কলেজ মাঠে আখাউড়ার সবচেয়ে বড় কাজ করা হয় না। না ভাইয়া, আমি ছোট করি নাই। ওর নামটা আমি রয়্যাল, আমার ফ্রেন্ড, ওর নামটা আমি ভুলে গেছি। ও মুদির দোকান ওইখানে, তো ওইখানে ওর সাথে একদিন হচ্ছে আমি গরু বাজারে ক্ষীরা বিক্রি করছি। আমি এটা বলতে ভুলে গেছি, ওর নামটা আমার এখন মনে আসতেছে না। খুব অল্প সময়ের ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। ও হচ্ছে, ওর বাসা ছিল, আমি যেখানে বাসাটা ভাড়া নিয়েছি, ওর 3-4টা বাসা পরে হচ্ছে ওর বাসাটা ছিল। ও 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা হয়েছিল, ও আমাকে মসজিদে নিয়ে যেত, থানা মসজিদে এসে আমি নামাজ পড়তাম। মানে ফজরের সময় ও আমাকে, আমার বোন একা দিত না, ছোট মানুষ, ওর সাথে এসে আমি নামাজে যাইতাম। ওইভাবে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। ও যখন 5 ওয়াক্ত নামাজ পড়তো তখন হচ্ছে ও আমাকে নিয়ে যেত। পরে ও দোকান দিছে, ও আবার ওই এলাকার। পরে বলছে এই টাইমে অনেক মানুষ আসে, যদি এটা করো অনেক টাকা লাভ হবে। তখন আমরা মনে হয় 150 না 200 টাকার ক্ষীরা কিনে 700 না 800 টাকার ক্ষীরা বিক্রি করছি একদিনে। আমি পুরো মাস চাকরি করছি ভাই 300 টাকা বেতনে।
ফুল মান্থ, কিন্তু আমার না লাগ ভালো, তাই তো মনে হচ্ছে। আমার লাগ ভালো কি আরেকটা ব্যাপার শুনবেন, আমি কিন্তু আমার বুদ্ধিতে চলছি। যখন আমি চিন্তা করলাম আমার এলাকায় কিন্ডারগার্টেন স্কুল আছে, সো ওইখানে ছোট ছোট বাচ্চারা, ওই সবাই তো ইংরেজি ভালো জানে, অঙ্ক ভালো জানে, বিজ্ঞান ভালো জানে, ড্রয়িংটা কিন্তু কেউ ভালো জানে না এবং কঠিন। হ্যাঁ, আমি শিল্পকলার সাথে একটু শিল্পমনা মানুষ, ছোটবেলা থেকে শিল্পকলার সাথে জড়িত আসলাম। সো এখন আমার একটা ছবি আছে ছোট বাচ্চারা নিয়ে। সো তখন আমি চিন্তা করলাম ড্রয়িং এর কোনো মাস্টার নেই, হয়ে যায়। চিন্তা করলাম যে আমি ড্রয়িং এইভাবে, যখন পার্লারে ভাবিরা আসে কই ওদের কাছ থেকে একটু বুদ্ধি পেয়েছি যে বাচ্চাদের ড্রয়িং কিভাবে শেখাবো। আমাকে আপু আমি তো খুব ভালো পারি, আমার কাছে ক্লাস করাতে পারি সপ্তাহে একদিন করে, 400 টাকা করে তখন নিচ্ছে। আর আপনি তো আমার চেয়ে বেশি দামে শুরু করেছেন, না কিন্তু অনেক টাকা পাইছি, কিন্তু এই জন্য তো আপনি আজকে সবাই আমাকে খুব মায়া করছে। মাশাআল্লাহ, আপনার চেহারাটাই তো নুরানি চেহারা। না সবাই মায়া করছে। 400 টাকা করে যদি ওই আমলে 3-4টা কিন্ডারগার্টেন স্কুল, আর আমার যখন আমি আবার এটা করি না, আমার আশেপাশে কিন্ডারগার্টেন স্কুলগুলো ছিল। আরে তখন ওরা একজন বিজনেস আইডিয়া ছোটবেলাতেই ভালো, একজন ভাবি দিছে, আরেকজন ভাবি ভাবে আনছে, আমি এইভাবে করে পেঁপে শিখাইতাম, একটা ঘর শিখাইতাম, খেজুর গাছ শিখাইতাম, হ্যাঁ তারপরে হচ্ছে একটা গ্লাস শিখাইতাম, এতটুকুই, তার বেশি না। প্লে 1 2 ড্রয়িং আর কি, একটা পাখি এরকম দিয়ে ঈগল পাখি শিখাইতাম, একটা গাছ আমিও আইডিয়া করে বই থেকে সাড়ে রাত্রে মুখস্থ করে শিখা, এভাবে একটা ভালো অ্যামাউন্ট হয়ে গেল। স্টুডেন্টও প্রায় 1-1.5-এর উপরে হয়ে গেল। ওরে বাপরে, আমার আর পিছনে ফিরতে হয় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ চাইলে। কিন্তু আমি মাস্টার, কিন্তু কি মাস্টার আমি সবাইকে বলি হ্যাঁ ড্রয়িং করে দেখাতাম, কিন্তু আমারে যদি আবার ইংরেজি কিংবা অঙ্ক দিত তাহলে কিন্তু আমি নিজেই 4-এর বাচ্চা 5-এর বাচ্চা, আমি আর কি, আমি তো অঙ্কেটাই না টুটে পাস করছি। এই বুদ্ধিটা আমি করছি। আবার যখন 6 7 8 9 উঠছে, আগে কিন্তু পুরাতন বই বিক্রি করার একটা রেওয়াজ ছিল, এটা জানেন? ওইটা আবার কি করতাম, স্কুলে যখন উঠতাম না, স্কুলে ওঠার পর যারা আগের থেকে ভালো ভালো, যারা নকল টকল না করতো, নকল কিন্তু চলতো, যাদের বইগুলা ভালো থাকতো, ওদের সাথে কথা বইলা আমি আবার ফার্স্ট ক্যাপ্টেন সেকেন্ড ক্যাপ্টেন ছিলাম সব সময়। তো ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। আমি আবার ছোটবেলাতে একটা ইগো কাজ করতো, বাবা সুইপার হোক, সুইপারটাকে আমি ছোট করে দেখছি না, কিন্তু তার চরিত্র স্বভাবটা ঠিক কিনা, আমি ওর সাথে চলার চেষ্টা করছি। ভেরি গুড। কিন্তু বাবা অনেক হাই প্রোফাইলের ও, কিন্তু সে যদি উল্টাপাল্টা পথে চলে, আমি তার সাথে আমি যাই নাই। আমি ফ্রেন্ডশিপ করছি একজনের সাথেই, সে নোংরা হোক 10 জনের সাথে করিনি, সে আমাকে সেভ করবে। মাশাআল্লাহ। কারণ আমি যেহেতু বর্ডারে বড় হয়েছি, ওইখানে সবাই মোটামুটি টুকটাক এটা করে। আমি আজও পর্যন্ত আমার ঠোঁটে কোনোদিন সিগারেটটা লাগাই না। আমি ছবি তোলার জন্য তুলছি, আমি তাই না, মদ বিড়ি গাল, এটা আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানবে। সময় এত নরমাল ভাবে চলছি, ঘর থেকে বাইরে ছিনে নিজেকে প্রতিবন্ধী হিসাবে তৈরি করছি। অনেক সময় এটাই কইতো এটা বেড়া না বেডি, মানে আমার কোনো রাগও নাই, কোনো অভিমানও নাই, মাথাটা নয়া যেতাম। আমি জানি আজকে একজনের সাথে পরিচয় হলে 10টা বন্ধুর সাথে আমার পরিচয় করাই দিলেই আমার সার্কেলটা বড় হয়ে যাবে, তাইলে আমার সময়টা ওইদিকে দিতে হবে। সারাদিন ঘরের ভিতরে কাজ করছি, সারাদিন রাতেও ঘরের মধ্যে অফিসের কাজ করছি, এইভাবে আমার জীবন জিন্দিগি আস্তে আস্তে হয়েছে। নিজেকে আস্তে তৈরি করে শহরমুখী হয়েছি, বিভিন্ন পার্টনার হচ্ছে আমার স্টুডেন্ট, তাদের সাথে হয়েছি। ফেসবুকের যুগ আসছে, ওই বুদ্ধিটাকে জনিকে দিয়ে ফার্স্ট টাইম আমি শুরু করলাম, কাজে লাগাইলাম। তারপর মামনের এখানে গেলাম, আর মামনের এখানে যাওয়ার পরে মনে হয়েছে সব এলোমেলো হয়ে গেছে, মনে হয়েছে আমি পুরা পৃথিবীর ময়লার টাঙ্কিতে পড়ে গেলাম। কোথায় মামুন সামনে লাগবে, কিন্তু এটা এমন হইলো না। ব্যাপারটা আমি দোষারোপ করছি না, কিছু কিছু মানুষের ইগো, কিছু কিছু মানুষের ব্রেইনের কারণে এটা এরকম হয়েছে। এটা সমাজের মানুষ জানে, তার কমেন্ট বক্সে গেলে আপনারা বুঝতে পারবেন। মানুষ এখন আমরা ভোট কোথায় থেকে জাজমেন্ট করি বলেন তো, আপনি এক মন থেকে বলবেন ভোট কোথা থেকে জাজমেন্ট, মানে একটা মানুষের যে স্বভাব চরিত্রটা, যদি তার কমেন্ট বক্স, তার কথা বলা, তার সে কি কি আপলোড করতেছে, শেয়ার করতেছে, এগুলো দেখে বুঝি। এখন যখন আপনার পিছন থেকে আপনি আমাকে ভালো দিকটা কোনটা নেবেন, আপনি আমার মুখের ভাষাটাকে নেবেন না আমার পিছনের মানুষের যারা বলবে ওই ভাষাটাকে নেবেন? বলতেছি সেটা দিয়ে আমি জাজমেন্ট করব। আপনি কি আমার ভাষাটাকে জাজমেন্ট করবেন, আমার ভাষাটা হওয়ার পর যে কমেন্টস গুলো আসবে এটা দিয়ে জাজমেন্ট করবেন, না আপনি আমাকে জাজমেন্ট করবেন? দুইটাই। সবচেয়ে বেশি গুরুত্ব কোনটা আপনার কাছে? আমার কাছে মনে হয় মানুষ সবসময় নিজে মিথ্যা বলে, তার আশেপাশে মানুষ মিথ্যা বলে না। হ্যাঁ, সবসময় না, এটাই 100% রাইট। আমার সামনে হচ্ছে আলো, পিছনে হচ্ছে অন্ধকার, আর অন্ধকার থেকে যে ডিলগুলো আসবে এটাই হচ্ছে প্রকৃত শত্রু, আপনাকে ঢিল মারবে। এটা সবসময় মাথায় রাখতে হবে প্রত্যেকটা মানুষের। অন্ধকার থেকে যে আঘাতটা আসবে এটা হবে আপনার প্রকৃত শত্রু, এরাই হবে। আবার এখানে আপনার প্রকৃত বন্ধুও থাকবে। প্রকৃত বন্ধু কোনটা বলেন তো? প্রকৃত বন্ধু যে ইনবক্সে এসে বলে যে তুই এটা ঠিক করিস নি, হ্যাঁ না, কমেন্টসেই যখন আপনি কমেন্টসের মধ্যে আপনি আপনাকে সমাধান খুঁজে বের করতে পারবেন। অন্ধকারে না, আপনি ডিল ছেড়ে দিয়েছেন, আপনি আমার কথাটার উত্তরটা এখান থেকে খুঁজে নেন, ওই কমেন্টসটা আমার জন্য অন্ধকার না। ওইখানে যদি 10টা মানুষ আমাকে বাজে বলে, আবার 10টা মানুষ 20টা মানুষ ভালোও বলতেছে, হ্যাঁ এখন ভালোর সংখ্যাটা বেশি না কম এটা আমার দেখতে হবে। যদিও আমার কাছে সোশ্যাল মিডিয়াটা অনেস্টলি আমি কারো কোনো কথা ধরি না,
আমার যেটা মনে হয়েছে আমি বললাম, আমি যেটা বিশ্বাস করে আমি শেয়ার করলাম। কি বললো না বললো ও ওটার কমেন্ট বক্স দেখলে বোঝা যায়, বুঝছি। মানুষ কি এতই মানুষের সাথে জেলাস করে, এতই শত্রুতামি করে? আর আমার একটা স্বপ্ন ছিল ভাইয়ার এখানে আইসা আমি কিছু কথা বলবো, কিন্তু আমি আজকে যে কথাগুলো বলছি আমি আরেকদিন আমার জীবন এন্ড লাইফস্টাইল নিয়ে আমি কথা বলবো। খুব ইন্সপায়ারিং হয়েছে আমার ধারণা। আর যারা, আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যারা কোনো কিছু করতে পারছেন না বা যাদের ফ্যামিলিতে মা বাবা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, কাউকে ছোট করে বলছি না, বা আপনারা কোনো কিছু করতে পারছেন না, লেখাপড়া কম, ভালো বাংলা বলতে পারেন না, ভালো ইংলিশ বলতে পারেন না, ভয় পাবেন না, নিজের দেহটা তো ঠিক আছে। মিরাজ হচ্ছে আমাদের সামনে, চোখের সামনে অনেক বড় একটা উদাহরণ, যেই 2 হাত, আমরা একটা আঙ্গুল ছাড়া কাজ করতে পারি না, 2 হাত ছাড়া মানুষটা, সে নিজের বাড়ি করেছে, বউ বাচ্চা আছে, সুন্দরভাবে সে আমার চেয়েও সে সুন্দরভাবে জীবন পরিচালনা করছে। তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা সুস্থ হয়ে কেন নিজেকে প্রতিবন্ধী করে রাখবেন? মিরাজ তুমি ছোট হয় না, আমরা দাওয়াত দিতে চাই তোমারে ভাই। হ্যাঁ মিরাজ আসবে ভাই। আমরা যারা একটা দেহের অঙ্গ হচ্ছে থাকে না তাদেরকে প্রতিবন্ধী বলি, এটাই তো বলি, বাংলায় কি বলি? তাই বলি। হ্যাঁ, তো আমরা সুস্থ হয়ে যেন প্রতিবন্ধী না হই। মিরাজ আমাদের অনেক বড় একটা উদাহরণ, তার হাত পা নাই, তারপরেও মিরাজ অনেক ভালো কিছু করছে, তার ফ্যামিলিকে পরিচালনা করছে। সো ভাইয়েরা আপুরা, সর্বপ্রথম নিজেকে নিজের প্রয়োজনে তৈরি করো। নিজে যখন তৈরি হতে পারবা, তুমি 10টা মানুষকে তৈরি করতে পারবা। নিজে যখন তৈরি হবে না, কাউকে তুমি তৈরি করতে পারবা না। আমি মাসুদ আজকে কিছু হলেও যেহেতু আছে, আমি আশেপাশে 10টা মানুষকে সেই জ্ঞানটুকু দিতে পারি। যদি আজকে আমি ওই মাসুদ থাকতাম স্টেশনে পানি বিক্রি ছাড়া আর গাঁজা আর বিড়ি খাওয়া ছাড়া, স্টেশনে ফুটপাতে খোঁজা ছাড়া কিচ্ছু না, পানি বিক্রি না হইলে মা গো 2টা টেহা দাও না, এটা করতাম। কাউকে ছোট করে বলছেন, এর বাস্তব জীবন। আমি স্টেশনে যখন, আমার বাসা তো স্টেশনের পাশে, আমি এই চিত্রটা আমার চোখে ভাসতো যে আমি যদি সাকসেস না করতে পারি বা কিছু না হয়, আমি এইটা হবে। কিন্তু আমার কোনো বড় বাড়ি করার ইচ্ছা নাই, বড় গাড়ি করার ইচ্ছা নাই। আমার শুধু আমার পরিবার এবং আমার আশেপাশে যারা মানুষ আছে, আমি আমার বাংলাদেশটাকে ভালোবাসি, আমি আমার মানুষকে ভালোবাসি। সেই উদ্যোগ থেকে যাদেরকে দিয়ে সম্ভব হবে, আমি কিন্তু এত বোকা না। হুট করে যদি এখানে জনির জায়গায় বা মামুনের জায়গায় বা ইয়ের জায়গায় আইসা টাকা নিয়ে বসে থাকলে, এরকম আমার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ফোন আসে। আমি তো ফোন করছিলাম, আমার 22 একটা বাড়ি আছে, সেলুন করে দেন। হ্যাঁ, কিন্তু আপনি মাইন্ড করেন না, আমি হুট করে তাদের কাছে যাব না। যাদেরকে আমি আগে তাদেরকে নিয়ে লেখাপড়া করেছি, তাদেরকে দিয়া পসিবল, তাদের মাথায় যদি আমি 40 মনের উড়াটা দেই, এটা 80 মন হবে এবং ওইখান থেকে আরো 40টা মানুষ তৈরি করবে। আমি তাদেরকে নিয়ে বিজনেস করি। আমার পার্টনারও যারা আছে, আমি ওই রকম দেখি। হুট করে আমি বাংলাদেশে পার্টনার করি নাই, কারণ আমি জয়না খোকন আপুকে সেজন্যই বলছি যে আমার যদি অর্ধেক দেহের কিছু দেওয়া লাগে, তাকে আমি কেন দিব? তার মধ্যে এরকম সততা পেয়েছি, এত বুদ্ধি পেয়েছি এবং খুবই পরিশ্রমী একজন মহিলা। যেই মহিলার কথা শুনলে চোখের পানি চলে আসবে। ওনার জামাই 1 কোটি টাকার উপরে হচ্ছে শেয়ার বাজারে লস হয়ে পুরা অনেক ঋণ, পুরা মারা যাওয়ার মতো অবস্থা। ওই জায়গা থেকে ওই মহিলাটা, আমি মহিলা বলছি, ভদ্র মহিলা, তার হাজবেন্ডকে তৈরি দাঁড়া করাইছে। তার হাজবেন্ড এখন ঋণের বোঝাগুলা শেষ হয়েছে, কিন্তু ওই আমার ভদ্র যে মহিলা আছেন, কোনোদিন একটা টাকা তার হাতে নেই, হাজবেন্ডের হাতেই দিচ্ছে। এবং তাদের এত ভালো সম্পর্ক, মানে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। আজকে উনি ক্যান্সারের 4 স্টেজে, ইন্ডিয়াতে নিয়ে যায়, নিজে রান্না করে, বাথরুমে জামা কাপড় ধোয়াতে শুরু করে সবকিছু উনি করতেছে। আর আমার ওই ভুন কান্না করে, কই মাসুদ, আমি জানি না মরবো না বাঁচবো, কিন্তু তোমার ভাইকে তুমি দেখে একটা বিয়ে করাই দিবা। তোমার ভাই যেন কষ্ট না করে। খোকনের প্রতি আমার কোনো প্রকার রাগ নাই, কোনো প্রকার কষ্ট নাই। খোকন যেন মাসুদ কোনো কষ্ট না পায়। আমি তোমার কাছে আমার জামাইরে সত্যা দিয়ে গেছি। বিশ্বাস, আমি কথা মানে হয়তো এটা একটা সাউন্ড, কিন্তু আমি না ওইটা শোনার পরে মনে হয় কি, ওনার অর্ধেকটা অসুস্থতা আমার মধ্যে চলে আসছে। তারপর আমি ওই ফিলটা করি। তো সবাই ভালো থাকবেন। কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, কেউ ভুল, হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকে সম্মানের জায়গা থেকে সবাইকে সম্মান করি। আমি ডাস্টবিনকে ডাস্টবিনের চোখে দেখি, গোলাপকে গোলাপের চোখেই দেখি। কিন্তু মামুন, তুমি যেখানেই থাকো, ভিডিওটা যদি দেখো, অবশ্যই তোমার এখন প্রতিবাদ করার সময় আসছে। তুমি কিছু একটা বলো, অবশ্যই তোমার বলাটা প্রয়োজন। আর তোমার লাইফস্টাইল সম্পর্কে মানুষ জানার খুব ইচ্ছা আছে। তোমাকে মানুষের কাছে, সমাজ, দেশবাসী জানে তুমি বস্তি, তুমি গ্রামের, তোমার ফ্যামিলি নিয়ে অনেক কথা আসছে। কারণ কেউ পৃথিবীতে, ভাইয়া আপনি কি না না আপনার জায়গা থেকে কি আপনার সাথে আমার সম্পর্ক ভালো, একটা ফ্রেন্ডশিপ, আপনি কি আমার ফ্যামিলিকে ছোট করে কথা বলতে পারেন? এটা কি কোনো লেখাপড়াতে আছে বা কোনো আদালতে আছে? কোনো আদালতে বা যৌক্তিক আছে যে আমি আপনার ফ্যামিলিকে ছোট করব? আজকে আমি যে লাঞ্ছিতটা হয়েছে, আমারও তো ফ্যামিলি আসছে। হ্যাঁ, হয়তো ওনার ফ্যামিলিটা ওনার ফ্যামিলি মনে হয় না। যেই জায়গায় আমার বাচ্চাটা এসে বলছে যে আন্টি কি বলছে বাবা এইগুলা, ওই আন্টি ফোন দিল,
আমার তখন মনে হয়েছে যে আমি মাটির নিচে ফাইটা যাই, আর আমার মাথায় চুল নাই। এটা নিয়ে আরেকটা কথা বলি, স্কুলে বলছে কই তোমার বাবার ভিডিও দেখছি তোর টাকলা, আমার মেয়েকে এটা বলার পরে আমার বাবা টাকলা, তোর বাবা বিশ্রী, তোর বাবা বটলা, তোর বাবা দেখতে কেমন কুৎসিত। ওই ছোট্ট বাচ্চা সে ঝগড়া লেগে এসে পড়ছে উইজডমে পড়ে, কই বাবা তোমাকে কেন সে টাকলা বলবে, চুল নাই সারছো, এটা আমার বাবা, আমার বাবা তো আমার কাছে অনেক কিছু, ও আমাকে ডাকে। হ্যাঁ কই আমার, এবার বুঝছেন কতটুকু ক্রেজি হয়েছে, এটা বলার কারণটা হয়েছে তার কতটুকু হার্ডে লাগছে, এটা তো অবশ্যই আলোচনা করবে, তার যেহেতু 7-8 বছর সে কি এখন বুঝবে না। উনি যদি আমার প্রতি রাগ থাকতে পারে, উনি একটা বারে বারে আমাকে মেসেজ দেয় তুমি মামুনকে সাইরা দো, মামুনকে সাইরা দো, আমি কি মামুনকে বিয়া করছি না সংসার করি। পরে কই আবার কই আপনি তো মামুনকে কিছু দিছেন না, কারণ মামুন যতটুকু দিছে না দিছে, আমি এসিটাও আনছি লোনের উপরে। ফ্যান্সি বিউটি ইনস্টিটিউটে আমি টিচার, জানেন ওইখানে আমার জন্য দরজা খোলা, আমার জন্য দরজা খোলা, ফার্নিচার আনলে 5,000 10,000 করে বাইঙ্গা টাকা দিই, আমার জন্য দরজা খোলা। এটা কে করবে? আমার জন্য ফার্নিচারের দরজা খোলা, ওই দোকানটাই আমার। বাংলাদেশের পার্লার সেক্টর জানেন যে ফ্যান্সির মালিক আমি, ওরে বাপরে, ওরা জানে মালিক। আর ওইখানে নাইম ভাই আমি যদি কই যে পুরো দোকানের জিনিস আমার লাগবে, কোনোদিন না করবে না, যে মাসুদের জন্য সব খালি। উনি ওনার সন্তান গিবেন ডেকে যে তুমি যেমন সন্তান ও একটা আমার সন্তান। আমার একটা সেলুন করতে সবাই আমাকে সাপোর্ট দেয়, অনেকে বলবে যে টাকা কোত্থেকে আসে, এবং মামুনের কাছে যতটুকু টাকা ছিল মামুন অবশ্যই আমাকে সাপোর্ট দিছে, কারণ এখনো সাপোর্ট দিতেছে। আর একটা ফেস বেলেছে, ও তো একটা ভিডিও করলে অবশ্যই 20-30 হাজার টাকা পাই, ওরে আমি যদি প্রমোট করাইতাম এখানে কি আমার টাকা দিতে হইতো না? অবশ্যই সে একটা ব্র্যান্ড, সে নিজেই একটা ব্র্যান্ড। তা আমি ওকে কেন দিছি, আমি প্রশ্নের উত্তর দিতাম। তা আমার তো, আমি আর ব্লগ করি না, আমার ভিডিও চিল্লাইলো 4টা মানুষ দেখতো না, উত্তর হ্যাকানের মতো আমার এখানে গেলে হে ও কই রয়ে গেলাম। তে আমারে বারবার বলে উত্তর দেন, হ্যাঁ উত্তর দেন উত্তর দেন উত্তর দেন। আমার হেন গিয়ে হ্যাকাইলে আমার নিজের কাছে কুত্তা মনে হয় আমি হ্যাকাইছি। 30 জন আর 40 জন ভিড় হয়। হ্যাঁ না সত্যি, তখন আমি মনে মনে সেজন্য আমার টিকটক ওড়েই না কোনোদিন, না কুত্তার হ্যাকারের মতো 30 জন আর 40 জন। কিন্তু যেটা আমি আরেকটা সত্য কথা বলি, মামুনের ভিডিওটা হে যদি হি করে মনে করেন কুত্তার হ্যাকার মিলিয়ন পার হয়ে যায়, তো মানুষ পছন্দ করে দিকেই তো এটা বলে। অবশ্যই। আর আগে কিন্তু ওর কমেন্টস গুলো দেখতেন, এখন এর কমেন্টস অবশ্যই আপনারা দেখেন। ওর হা কয়টা থাকে আর হি কয়টা থাকে, এটাও এখন মানুষ দেখে। মামুনের প্রতি বাংলাদেশের মানুষের এখন আমি একটা ছেলে মানুষ হইয়া, হ্যাঁ মামুনকে ছেড়ে দেন আমি ছেড়ে দেব। আচ্ছা ওরে কি আমি বাইদা রাখছি নাকি আপনি সুন্দরী মহিলা যে আটকা পড়বে? এটা কি না, আমার বয়স হয়ে গেছে যে আমি বয়সের রূপ জলস দিয়ে ধরে রাখছি, কথা কই 18+, ভিতরে আমার 80+। আমি কি এরকম কিছু? আগুন না ভাইয়া, আমি অনেক কিছু, আমার যেখানে আমার বাচ্চা যে জায়গায় মুখ দিয়ে বলছে যে বাবা আন্টি কি বলে, যেখানে আমার পার্টনার বলছে, যেখানে আমার স্টুডেন্টরা বলতেছে যে আপনাকে এইগুলা কি বলতেছে, এরকম ও যদি কোনো প্রমাণ না দিতে পারে, দেশে কি ভাই কোনো বিচার আছে? অবশ্যই। এটা কিভাবে পাবো একটু আমাকে বলেন। বিচার আছে। আমি যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে আপনার উপরে অপবাদ দেই, হ্যাঁ অবশ্যই মামুনের আপনার সাথে যদি আমার কিছু হয়, অবশ্যই তো আপনি সাক্ষী না? অবশ্যই। হ্যাঁ আপনি সাক্ষী না? অবশ্যই। তে অবশ্যই যদি এরকম সারা বাংলাদেশে যদি কেউ থাকে, ওরা আইসা বলুক। আর ও যদি এটা না দিতে পারে, আজকে আপনার এখানে আসছি, আমি আপনার কাছে এটা ছেড়ে দিয়ে গেলাম, কিভাবে কি করবেন। লাখো মানুষ দেখতেছে, তারা নিশ্চয়ই ভিডিও নিচে কমেন্টস করবে কে দোষী। এমন হাজার পুরুষ মানুষ আছে এইভাবে, হয়তো ওরা মুখ খুলে না, লজ্জায় বই, এটা লজ্জার কিছু নাই। আজকে যেখানে আমার সন্তান এসে বলছে যে বাবা আন্টি কি বলে, যেখানে আমার ওয়াইফ বলছে ও তোমাকে কি বলতেছে, আমার এটা আমি জানি, তুমি এখনো কেন কিছু বলতেছো না। আমার ওয়াইফ বলছিল তুমি আমার উপরে দায়িত্ব দাও, আমি একটা কিছু করি। বলছি তানজিনা তোমাকে সোশ্যাল মিডিয়াতে কেউ চিনে না, মাসুদ খানের বুকে তুমি আর বের হওয়ার দরকার নেই। কিছু সময় মুখ খুলতে হয়। আমার পিঠ দেওয়ালে লেগে গেছে, আমারও তো ফ্রেন্ড সার্কেল আছে, আমারও তো বন্ধু বান্ধবী আছে, আমারও তো আত্মীয় স্বজন আছে। আমি তো হাওয়াই বাইসে আসছি না, আমি তো একটা রাস্তার মেয়েকে বিয়ে করে নিয়ে আসি না যে ওর পৃথিবীতে কেউ নাই। ওরও সুন্দর একটা ফ্যামিলি আছে, ওর বোনের শ্বশুর বাড়ি আছে, ওর আত্মীয় স্বজন আছে। আমার হাজার স্টুডেন্ট আছে বিউটি সেক্টরে। কোনো স্টুডেন্ট যদি বলতে পারে যে তোমাদের সাথে আমি বেয়াদবি করছি, নোংরামি করছি, এই ভিডিও বা এই যেখানে যাই তোমরা এটা নিচে কমেন্টস করো। আমি আর এক মুহূর্তে বাঁচবো না। সর্বোচ্চ তো মানুষের পৃথিবীতে মরে যাওয়াটা, আমি সবার সামনে আমি একদম হাসি মুখে মরে যাবো, হাসতে হাসতে। আমি কসম না, আমার জবানটাই হচ্ছে কসম। যারা কিরা কসম, না ভাইয়া বিশ্বাস করেন, আমার ভিতরটা কি এটা আমি জানি, মনে হচ্ছে বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? তার জবান। তারপরে কি? চরিত্র। আর যেখানে আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, আমার মা বাবা আছে, আমার বোনের শ্বশুর বাড়ি আছে, তাদেরও তো সংসার আছে। আমার সাথে তো শুধু আমি জড়িত না, ও হয়তো একা হইতে পারে ফ্যামিলি, তো ওর মা বাবা দেখে না বা ওর আত্মীয় স্বজনরা কিছু বলে না, কিন্তু আমার আত্মীয় স্বজনরা আমার ছিঁড়া খাবে এরকম। আমার বোন কালকে থেকে কথা বলে না, বোন জামাই চোখের দিকে তাকালে মনে হচ্ছে যে রক্ত বেরিয়ে যেতেছে, আমার এইখানে চিপ্পা খাইয়ে ফেলবে, যেখানে সন্তানের মতো করে আমার লালন পালন করছে।
তারে গিয়ে আপনি বুঝাবো সকালে আমি যে ও ডাইনিং টেবিলের উপরে খাবারের টেবিলটা যখন রাখছে, আমি তো রাগ তো বুঝাই যা পুরুষ মানুষের রাগ। ইভেন আমি এখন পর্যন্ত আমি আমার বোনের সাথেই থাকি, যেহেতু মা নাই, একা থাকলে তো মানুষ অনেক অপবাদ দিবে। আমি নিজেও দেখা যাবে একসময় বন্ধু বান্ধব হইতেই পারে বয়সের আবেগে, আমি আমার বোনের সাথে এখন পর্যন্ত আসছি। ওই যে ছোটবেলার থেকে এখনো বোনের সাথে আছি, বোন কিন্তু শ্বশুর বাড়ি, কিন্তু তার সাথে আমি যৌথ ফ্যামিলি, মা নাই, ভাই নাই। যেন একটা মুরব্বী মানুষ, রক্তের মানুষ থাকলে তো ভুল ত্রুটি করলে তাদের চোখের সামনে জ্বর হলেও মাথায় পট্টি দিয়ে লোক। হ্যাঁ, আমি একটা যৌথ ফ্যামিলিতে থাকি। আমার বাসায় কোনো ফ্রেন্ড সার্কেল বা এমন কেউ বলতে পারবো না যে আড্ডাখানা বা আসরখানা। সো এইরকম পৃথিবীতে বা এরকম কোনো জাতি, কোনো মানুষের সাথে খুপের কারণে তার চরিত্রের উপর অপবাদ উঠাবেন। আমি এতগুলা বিজনেস করতেছি, এটার কারণে আমার বিজনেসের উপর প্রভাব পড়ছে, এবং এখন দেশের একটা এই পরিস্থিতি, আমারও তো হাজার হাজার ফ্যামিলি আমার চালাইতে হইতেছে, এইগুলার এখন দায়ভার কে নিবে? আমি পুরো দেশবাসীর কাছে আমি এই প্রশ্নের উত্তরটা দিলাম। আমি একটা মানুষ না, হাজার হাজার স্টাফ। হ্যাঁ, আমার ভাড়ার টাকা উঠাইতে হবে। ও আমার এখানে যারা সব অসহায় মানুষরা আমি দিই। একটা বিড়ি সিগারেট খেলে একটা ছেলে নেই না, এটা জানেন? না, আমি নেই না। গাঁজা খাইলে আমি একটা নেই না, আমি ডাইরেক্ট বলে নিই বিড়ি সিগারেট খেলে নিব না। আরে বাপ, আমার কিন্তু সেলুনে ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন বিড়ি সিগারেট খাইলে নিব না। আমি ইভেন এখন আমি বয়সটা কিছুক্ষণ আগে একটা নিব, বয়সটা পাঠিয়েছি, ওকে আমি এখন পর্যন্ত সিগারেট এখানে সবাই নেই বলে সাথে সাথে বের করে দিই। আরে বাপ, কি বাত। নিট অ্যান্ড ক্লিন। কারণ আমার বিজনেস হচ্ছে আমার সন্তান, সন্তানকে যেভাবে তিলে তিলে লালন করে বড় করতে হয়, আমার বিজনেসটাকে আমি এইভাবে তিলে তিলে লালন করছি। আর আমার বিজনেসের উপর প্রভাব পড়ে মানে আমার উপরে প্রভাব পড়ে, আমার সন্তানের উপর প্রভাব পড়ে, পেটের উপরে প্রভাব পড়ে। হ্যাঁ, এটাই তো, আমাকে দিয়ে আমার পেট, আমার দেহ। সো আপনারা যারা এভাবে আপনারা লাঞ্ছিত বা অপমানিত হইতেছেন, এখন মুখ খোলার সময় আসছে, দিন খোলার সময় আসছে। আপনারা, আমি যে চ্যানেল থেকে আসছি, এখানে ইনবক্স আছে, ইনবক্স করে ভাইয়ের সাথে যোগাযোগ করে, যারা সত্য, মিথ্যাবাদীরা আসবেন না। যাদের বুকে সততা লালন করছেন তারাই ভাইয়ের এখানে আসা সৎ সাহস খোলার মতো একটা চ্যানেল পাবেন। এরকম অনেক জায়গা আমি খুঁজছিলাম যে বলার জন্য, ভাইয়া আপনাকে আমি স্যালুট যে আপনি আমাকে সাথে সাথে জায়গাটা করে দিয়েছেন সম্মানের জায়গা থেকে। কারণ একটা আমি পুরো আপনারে আমি চিনি 8-10 বছর হয়েছে ভাইয়া, কোনোদিন তো অসম্মান কোথাও দেখি নাই কারোর সাথে, কোনোদিন কোনো নেতিবাচকতার কিছুতে দেখি নাই, মদ গাঁজা বিড়ি সিগারেটের আড্ডায় কোনোদিন দেখি নাই, আমিও যাই না, আপনারা দেখি না। এটা যদি পুরা আমার বাংলাদেশের মানুষ যদি বলতে পারে, আমি হাসতে হাসতে আমি আপনার এখানে আমি আমার প্রাণ আমি ধ্বংস করব না। আমি তখনই একটা মানুষ চ্যালেঞ্জ দিতে পারি। আপনি কখন চ্যালেঞ্জ দিতে পারবেন? যখন আমি জানি যে আমি পরিচ্ছন্ন। হ্যাঁ, আপনার অন্তর আর আপনি যখন জানেন, একজন বললেই ধর না। আমি প্রকাশ্য যদি কেউ এরকম আনতে পারে, আমি প্রকাশ্য সবার সামনে যে মদ গাঁজা বা নোংরামি করে বা চলাফেরা করছি, আমি আপনারই ক্যামেরার সামনে আমি মৃত্যুবরণ করবো। আর আমার বউকে ও সন্তানকে এইভাবে তৈরি করছে, ওরা ওদের মতো চলতে পারবে। কারণ আমি বেজ্জতির বাঁচা বাঁচতে চাই না একটা মুহূর্ত, আমি সম্মানের বাঁচা বাঁচতে চাই। আর এই পর্যন্ত আমার এলাকাবাসী যারা আছেন, আপনারা যারা, আমি খুব লাউডলি কথা বলছি, আপনারা যদি আমার বেয়াদবি বা নোংরামি দেখে থাকেন, এই ভিডিও দেখে থাকলে অবশ্যই ব্রাহ্মণবাড়ি, আখাউড়ার, দেবগ্রামের মানুষরা দেখবে। আমার স্কুল ফ্রেন্ড যারা আছো, বন্ধুরা যারা আছো, এটা আমার 300-র উপরে স্টুডেন্ট আছিল। তোমরা বিভিন্ন সরকারি জায়গায়, কেউ বুয়েট থেকে পরে আমেরিকা, লন্ডন পর্যন্ত আছে। আমার ফ্রেন্ড সার্কেলটা অনেক হাই লেভেলে আছে, আমেরিকাতে আছে, লন্ডনে আছে, বাংলাদেশের বিভিন্ন সরকারিতে, পুলিশে আছে, আর্মিতে আছে, প্লাস হচ্ছে জাপানেও আছে, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ভার্সিটিতে আছে, বিভিন্ন বাংলাদেশ ইউনিভার্সিটিতে আছে, বিভিন্ন জায়গায় আমার ফ্রেন্ড সার্কেল। তোমরা যারা আছো, যদি তিল পরিমাণ আমার এরকম কোনো কিছু পেয়ে থাকো, তোমরা প্রকাশ এখানে করো। সো তোমরা কি চাও না তোমাদের চোখের সামনে তিলে তিলে মাসুদ কি ধ্বংস হয়ে যাবে একটা নোংরা বস্তির দুর্গন্ধের জন্য? অবশ্যই এটা তোমরা প্রতিবাদ জানাবে। আর আমারও যদি নোংরামি থাকবে, অবশ্যই আমার এটা 100 বার আগে জানাইবা, তারপর পরে এটা আগে নিজের ঘরকে তোমরা বিচার করবা। তোমাদের এলাকার সন্তান আমি, আগে তোমাদের ঘর বিচার করবা, তারপর পরের বিচার করবা। আমার ফ্যামিলির সম্বন্ধে আমার এলাকার মানুষ তো অবশ্যই জানে। আমি তো ঢাকা শহরে এ ব্লক বা বি ব্লকে বড় হই নাই, আমি বড় হয়েছি গ্রামে, দেবগ্রাম দক্ষিণ পাড়াতে। তো ওইখানে তো সবাই চিনে। আর আখাউড়াতে ঐশী বিউটি পার্লার, মাসুদ খান, পুরা ডিস্ট্রিক্ট মানুষ চিনে ঐশী পার্লার, এরকম নাম করা। তো তোমাদের যদি এরকম যে মাসুদ খারাপ কইরা গেছে, এখনই তুলে ধরার সময়। আমি বাঁচলে বাঁচার মতো বাঁচতে চাই, আমি মরার মতো বাঁচতে চাই না, বেজ্জতি নিয়ে বাঁচতে চাই না। সবাই ভালো থাকবেন। উদ্যোক্তা হওয়ার গল্পটা কেউ ঘাবড়াইয়া পড়বেন না, নিজেকে নিজের প্রয়োজনে তৈরি করেন, নিজেকে হচ্ছে এমনভাবে তৈরি করেন যেন আপনি আরো 10টা মানুষকে তৈরি করতে পারবেন। আর হস্তশিল্পের কাজ শিখেন, নিজের জীবন নিজে গড়েন। নিজের জীবন নিজে করলে নিজের পরিবার গড়তে পারবেন, নিজের পরিবার গড়তে পারলে নিজের সমাজ গড়তে পারবেন, নিজের সমাজ হলে নিজের দেশ এমনি পরিবর্তন হয়ে যাবে। সো ভাইয়েরা, যাদের লেখাপড়া কম আছে, যারা স্কুল ভার্সিটিতে যেতে পারেন নাই, আপনার হস্তশিল্পের কাজ শিখেন। আর যারা আপনার কাজ না জানেন, যারা আপুরা অসহায় অবস্থায় আছেন, তাদের আমি একদম ফ্রিতে, আমার যে জায়গায় সেলুনগুলো আছে, অবশ্যই ভদ্র সভ্য হতে হবে।
হ্যাঁ, আমি অবশ্যই চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট নিয়ে অবশ্যই আমার এখানে ক্লাসে করাবো। এটা ফ্রিতে, কোনো টাকা লাগবে না, তোমরা ক্লাস করে নিজেরা নিজের জীবনটাকে তৈরি করতে পারবা। সো এটা আমার সাথে না বা এখানে না, ডাইরেক্ট আমার অফিসগুলো যেখানে আছে এখানে সরাসরি চলে আসতে পারো। আমার কুমিল্লা কুইন্স মেকওভার স্যালন আছে, কুমিল্লাতে যারা আছে ওরা যোগাযোগ করতে পারো। ঢাকা ধানমন্ডিতে মাসুদ খান বিউটি জোন আছে, সাভারের প্রাইম স্যালন আছে, ময়মনসিংহ মাসুদ খান বিউটি জোন আছে, লালবাগে ঐশী বিউটি পার্লার আছে, ব্রাহ্মণবাড়ি আখার ঐশী বিউটি পার্লার আছে। প্রত্যেকটা অফিসে যোগাযোগ করবা। আর আমার নামে অসংখ্য ফেক আইডি আছে, ফেসবুক আইডি। আমি কখনো ফেক আইডি যেটা আছে, ফেক আইডির মাধ্যমে আমি কখনো হচ্ছে যে কারো কাছ থেকে কোনো অফিসিয়াল কথাও বলি না। আমার অফিসিয়াল কথা অফিসিয়াল মাধ্যমে হয়। ফেক আইডির নামে অলরেডি মামলা করা আছে। সো মাসুদ খান নামে আমার কোনো ফেক আইডিও নেই। আর আমি ব্যবসায়িক কথা আমার আইডিতে বলি না। অফিসিয়াল পেজ যারা আছে, যা ম্যানেজাররা দেখে। সবাই ভালো থাকবেন, সবার সুন্দর সুস্থ জীবন কামনা করছি। আবারও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। আসসালামু আলাইকুম।